আসসালামু আলাইকুম, স্বাগতম আবার আজকের ভিডিও লেকচারে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসএসসি 24 অ্যান্ড 25 বেস স্পেশাল বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শট সিকিউ সলভ ক্লাস। কোন অধ্যায়ের উপর হবে? অধ্যায়টা হচ্ছে প্রাণী পরিচিতির রুই মাছ পার্টটুকু নিয়ে। কেমন? তো রুই মাছের গতকালকে আমরা রুই মাছের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আশা করি সেই ক্লাসটা করার পর এমসিকিউ নিয়ে কারো সমস্যা থাকার কথা না। পাশাপাশি হচ্ছে আমরা রুই মাছের এমসিকিউতে যে বেসিক নলেজগুলো লাগে, যে সকল একটু মেকানিজম লাগে, সেসব মেকানিজম নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের সিকিউ সলভ ক্লাসে আমরা মোটামুটি রুই মাছের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের কারো যদি একাডেমিক্সে ঘাটতি থেকে থাকে সেটাও ইনশাল্লাহ ফিল আপ হবে। পাশাপাশি তোমরা যে নেক্সট আপকামিং এসএসসি 24 ব্যাচের যে বায়োলজি পরীক্ষাটা হবে, বোর্ডে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে কিভাবে ভালো করতে পারবে তারও কিছু দিক নির্দেশনা থাকবে। কেমন? তো প্রথমে আমি বলে রাখি যে আসলে রুই মাছ থেকে কিন্তু প্রিভিয়াস বোর্ডগুলোতে বেশ বেশ কিছু কোশ্চেন চলে এসেছে, বাট তার মধ্যে আমি একটু বিশ্লেষণ করে দেখলাম যে জাস্ট তিন টাইপের কোশ্চেনই আমাদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস কমন। দ্যাটস ওয়াই আমি হচ্ছে সিকিউ তিন চারটা সিকিউ সলভ করার চেষ্টা করব, যেগুলোর ভিতরে বা যেগুলো থেকেই আমরা মোরলেস আমাদের অন্যান্য বোর্ডগুলো বা সকল বোর্ডগুলোতে যে কোশ্চেনগুলো হবে এগুলা মানে এর ভিতর থেকে কিন্তু আমরা কমন পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যদি ক্লাসের দিকে একটু আগে যে প্রথম দিকে কি আছে, আমরা প্রথমে অধ্যায়টাকে যথারীতি তিনটে পোর্শনে ভাগ করেছি। প্রথমে হচ্ছে আমরা জ্ঞানমূলকগুলো সলভ করবো, দেন অনুধাবনমূলক, তারপরে উদ্দীপক বেসিসে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো যদি আমরা প্রথম জ্ঞানমূলক কোশ্চেনটা দিই যে কার্প জাতীয় মাছ কি বা কার্প মাছ কি, বলতো কার্প মাছ কি? কার্প মাছ হচ্ছে এমন সকল প্রজাতির মাছ যাদের কি থাকবে, যাদের হচ্ছে আমরা যদি একটা মাছের দেহ আঁকাই, এটা যদি একটা মাছের দেহ হয়, হ্যাঁ, এটা একটা মাছ হয়, ওকে। আচ্ছা, কার্প জাতীয় মাছ হচ্ছে এমন মাছ যাদের যাদের সারা দেহে কেমন আইস থাকবে? সারা দেহে সাইক্লোয়েড ধরনের আইস থাকবে, যদিও মাছটা অতটা ভালো হয় না, আচ্ছা যাই হোক। যাদের সারা দেহে সাইক্লোয়েড ধরনের আইস থাকবে, কার্প জাতীয় মাছ হচ্ছে এমন মাছ যাদের দেহে সাইক্লোয়েড ধরনের আইস থাকবে, বাট মাথা থাকবে আইসবিহীন। ওকে, মাথা হচ্ছে আইসবিহীন। তাহলে কি বলবো? তাহলে কার্প জাতীয় মাছ কি? যে সকল মাছের সারা দেহে সাইক্লয়েড ধরনের আইস থাকবে বাট মাথাটা থাকবে হচ্ছে আইসবিহীন, সে সকল মাছকে বলবো যে আমরা কার্প জাতীয় মাছ। কেমন? এটা হচ্ছে আমাদের ক নাম্বারের কোশ্চেনের আনসার। তো কার্প জাতীয় মাছ নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলি যে কার্প জাতীয় মাছ কয় ধরনের? কার্প জাতীয় মাছ হচ্ছে দুই ধরনের, একটাকে বলবো আমরা মেজর কার্প, একটাকে বলবো মাইনর কার্প। ওকে, তো সেদিকে আমরা বিস্তারিত যাচ্ছি না। আমরা জানি যে আমাদের রুই মাছটা হচ্ছে কোন প্রজাতির মাছ, সেটা একটা মেজর কার্প জাতীয় মাছ। কেমন? ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখি যে সাইক্লয়েড আইস কে। দেখো এটা ক নাম্বারের কোশ্চেন করছে, সাইক্লয়েড আইস কে। তো এটা সরাসরি আনসার দিয়ে দিবা, কি আনসার দিয়ে দিবা হচ্ছে যে অ্যাক্টিনোপটেরিজি, কি বললাম? অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছের আইসকে বলা হয় সাইক্লয়েড ধরনের আইস। ওকে, অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছেদের আইসকে বলা হয় সাইক্লয়েড ধরনের আইস। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো তো পার্শ্বরেখা তন্ত্রকে। আচ্ছা, পার্শ্বরেখা তন্ত্র হচ্ছে, আমরা যদি আরেকটা রুই মাছের ফিগার আঁকি, যে আমরা জাস্ট নর্মাল ফিগার আঁকবো, এটা নিয়ে আশা করি কেউ হাসাহাসি করবে না, কারণ হচ্ছে এখানে ওকে। আচ্ছা, এটা যদি একটা রুই মাছের ফিগার হয়, এটা যদি একটা রুই মাছের ফিগার হয়, কেমন? নর্মালাইজ একটা ফিগার আঁকলাম, আমরা রুই মাছ ধরলাম, এটা রুই মাছ। ওকে, তো এটা যদি একটা রুই মাছ হয়, রুই মাছের একটা রেখা, একটা রুই মাছের এই কানকোর পিছনের পার্ট থেকে, কেমন? কানকোর ঠিক পিছনের পার্টে এবং দেহের মধ্যরেখা থেকে, কানকোর ঠিক পিছনে এবং দেহের মধ্যরেখা থেকে একদম লেজ পর্যন্ত বিস্তৃত একটা রেখা থাকবে উভয় পাশে। তাহলে কি বললাম? তাহলে যে রুই মাছের সারা দেহের দুপাশে বা দেহের উভয় পাশে কানকোর পিছন থেকে তার লেজ পর্যন্ত বিস্তৃত একটা একটা সংবেদী কোষ দ্বারা গঠিত একটা রেখা থাকবে। কেমন? কি থাকবে এখানে? এখানে কি থাকবে? সংবেদী কোষ থাকবে। ওকে, সংবেদী বা স্নায়ু কোষ থাকবে। কেমন? তাহলে রুই মাছের দেহের কানকোর পিছন থেকে লেজ পর্যন্ত দেহের উভয় পাশে বিস্তৃত এক ধরনের সংবেদী কোষ দিয়ে গঠিত এক ধরনের রেখা, মানে রেখার মতো কিছু অংশ থাকবে, সেটাকে বলবো যে আমরা পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। আর এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গটাকে কিন্তু আলটিমেটলি পার্শ্বরেখা তন্ত্র বলা হয়। কেমন? তো এই পার্শ্বরেখা সংবেদী অংশে কাজটা লাগবে, সে কি করবে? এটার সাহায্যে সে পানির গুণাগুণ যাচাই করবে। এটার সাহায্যে কি করবে? সে পানির গুণাগুণ যাচাই করবে। কেমন? পানির গুণাগুণ যাচাই করবে, এটার সাহায্যে সে পানির গুণাগুণ যাচাই করবে। বুঝতে পারছি? ওকে, তো লাবিব খান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যারা এখন লাইভটা শেয়ার করেন একটু শেয়ার করে দিও, কেমন? ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। ওকে,
তো আমরা যেখানে ছিলাম যে রুই মাছের পার্শ্বরেখা তন্ত্র বলতে কি বোঝায়, তোর পার্শ্বরেখা তন্ত্রের কাজটা কি হবে, পানির গুণাগুণ সে যাচাই করবে, কেমন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে সার্কুলি কি। ওকে, সার্কুলি কি, দেখো সার্কুলি কি। আচ্ছা, সার্কুলি কি, এটা হচ্ছে কোশ্চেন আমাদের। তো আমরা জানি রুই মাছে কেমন আইস থাকে, রুই মাছের আইসটা হচ্ছে কেমন আইস, সাইক্লোয়েড ধরনের আইস থাকে। ওকে, রুই মাছের সাইক্লোয়েড ধরনের আইস থাকে। আচ্ছা, রুই মাছের সাইক্লোয়েড আইস থাকে। এখন আমরা যদি একটা সাইক্লোয়েড আইসের ফিগার আঁকার চেষ্টা করি, সাইক্লোয়েড আইসটা আসলে দেখতে কেমন, সেটা হচ্ছে অনেকটা এমন। হ্যাঁ, সাইক্লোয়েড তাহলে হচ্ছে গোলাকৃতির হবে, আর তার ভিতর কি থাকবে, সবার ভিতর উত্তল একটা অংশ থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সার্কুলি, সেটাকে আমরা বলবো ফোকাস, ফোকাসকে ঘিরে, রুই মাছের এই যে আইসের সাইক্লোয়েড আইসের ফোকাসকে ঘিরে কিছু কিছু গোল গোল রেখা থাকবে, যেগুলোকে আমরা বলবো কি, এই গোল গোল রেখাগুলো, অসংখ্য গোল গোল রেখা থাকবে, এই গোল গোল রেখাগুলোকে বলবো, এই সবুজ গোল গোল রেখাগুলোকে বলবো যে আমরা সার্কুলি, কেমন, সার্কুলি। তাহলে সার্কুলি কি, তোমার যদি কোশ্চেন আসে তাহলে আনসার কি দিবা, সার্কুলি বলবা যে রুই মাছের সাইক্লোয়েড ধরনের আইস থাকে, এবং এই সাইক্লোয়েড আইসকে ঘিরে, সাইক্লোয়েড আইসের কেন্দ্রের পার্টটা হচ্ছে ফোকাস, সাইক্লোয়েড আইসের এই ফোকাসকে ঘিরে কিছু গোলাকৃতির বৃদ্ধি রেখা পাওয়া যায়। হ্যাঁ, কিছু গোলাকৃতির বৃদ্ধি রেখা পাওয়া যায়, এই বৃদ্ধি রেখাকে বলা হচ্ছে সার্কুলি, কেমন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, বেডি কি। আসলে এটা বেডি হবে না, এটা হচ্ছে ব্রড হবে, কেমন, এটা হচ্ছে ব্রড মাছ কি, বেডি হবে না, এটা ব্রড মাছ কি, হ্যাঁ, হচ্ছে ব্রড মাছ কি। তো ব্রড মাছ কি বলতো, যখন একটা রুই মাছ বলো, বা একটা হচ্ছে তোমার কার্প জাতীয় মাছ যখন প্রজননক্ষম হবে এবং সে যখন ডিম পারবে, তখন ওই ডিম পাড়া মাছকে বলবো হচ্ছে আমরা ব্রড মাছ, কেমন। আচ্ছা, তারপরে এটা আসলে এটা ব্রড মাছ, আর এটা হতে পারে অন্য একটা এই যে রেডি কি হতে পারে, বাট যেদিকে আমরা যাচ্ছি না, এটা মনে হয় একটু টাইপিং মিস্টেক বা এই টাইপের কিছু রয়েছে। ওকে, তো 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 6 নম্বর কোশ্চেন কি ছিল, যে ফোকাস বলতে কি বুঝি, এটা কিন্তু অলরেডি বলে আসছি আমি, কেমন। ফোকাস বলতে কি বুঝি আমরা, যে রুই মাছে আমরা জানি সাইক্লোয়েড ধরনের আইস থেকে, সাইক্লোয়েড আইসের কেন্দ্রকে বলা হয় ফোকাস, কেমন। রুই মাছের সাইক্লোয়েড ধরনের আইস থাকে, তার কেন্দ্রকে বলা হয় হচ্ছে ফোকাস। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেনটা দেখি, যে বালবাস আর্টেরিওসাস কি। আচ্ছা, একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, বালবাস আর্টেরিওসাস কি। ওকে, এটা অনেকে বুঝো না, বাট অনেক সহজ একটা কোশ্চেন, সহজ একটা আনসার। ওকে, তো বালবাস আর্টেরিওসাস কি, এটার আনসার কি হবে, দেখো আমরা যদি একটা রুই মাছের আঁকার চেষ্টা করি, একটা যদি রুই মাছের আমরা হৃৎপিণ্ড আঁকার চেষ্টা করি, তাহলে হৃৎপিণ্ডটা অনেকটা এমন, তাই না, অনেকটা এমন হৃৎপিণ্ড। ওকে, রুই মাছের হৃৎপিণ্ড আঁকার চেষ্টা করি, হৃৎপিণ্ড অনেকটা এমন হয়। রুই মাছের হৃৎপিণ্ড অনেকটা এমন হয়। ওকে, আর শেষের দিকে একটু প্রশস্তিত অংশ থাকে। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলা ওকে, এটা যদি একটা রুই মাছের হৃৎপিণ্ড হয়, দেখো তো হৃৎপিণ্ডে কী কী পার্ট থাকে, আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ডের যেখান থেকে রক্তটা প্রবেশ করে সেটাকে বলা হয় হচ্ছে এই প্রশস্ত অংশটা, এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। গত ক্লাসে আমি এটা নিয়ে বিস্তারিত বলেছি, আজকে বলতে হবে কয়েকবার, তোমরা একটু খেয়াল করবে, সাইনাস ভেনোসাস। তার পরবর্তী পার্টটা, সাইনাস ভেনোসাসের পরবর্তী পার্ট হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে একটা প্রকোষ্ঠ, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম। সাইনাস ভেনোসাসের পরের পার্টটাকে বলি হচ্ছে আমরা অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরবর্তী পার্টটা, অ্যাট্রিয়াম থেকে রক্তটা কোথায় যাবে বলো তো, স্বাভাবিক অবস্থায় যাবে হচ্ছে ভেন্ট্রিকলে। অ্যাট্রিয়াম থেকে রক্ত যাবে হচ্ছে ভেন্ট্রিকলে, কেমন। ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যায়, ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে হচ্ছে এইখানে, এই যে এটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস, এটাকে নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। আচ্ছা, আমি একটু জিনিস বুঝাচ্ছি, একটু বুঝো, যে বালবাস আর্টারিওসাস জিনিসটা আমরা বুঝলাম, বাট এই বালবাস আর্টারিওসাস জিনিসটা আসলে কি। ওকে, এটা জানলাম যে এটা আমাদের রুই মাছের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের পরবর্তী একটা স্টেজ বা ভেন্ট্রিকলের পরবর্তী থাকে, বাট বালবাস আর্টারিওসাস জিনিসটা কি, এটা দেখো, আমরা যদি রুই মাছের রক্ত প্রবাহের গতিপথটা খেয়াল করি, প্রথমে হচ্ছে সাইনাস ভেনোসাস, প্রথম হচ্ছে এখানে হেপাটিক শিরা, তাই না, হেপাটিক শিরা থেকে বা অন্যান্য শিরাগুলো থেকে রক্ত এসে সাইনাস ভেনোসাসে জমা হবে, সেখান থেকে অ্যাট্রিয়াম যাবে, অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে হচ্ছে বালবাস আর্টারিওসাস। ওকে, আচ্ছা, ভেন্ট্রিকল থেকে রক্তটা বেসিক্যালি যায় হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টাতে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, সামনের পার্টটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, কেমন, ভেন্ট্রাল অ্যাওর্টাতে। ওকে, অ্যাওর্টা। আর এই ভেন্ট্রাল অ্যাওর্টার ঠিক আগে কি থাকে, আগে এই যে প্রশস্ত একটা অংশ থাকে, যেটাকে আমরা বলি বালবাস আর্টেরিওসাস। তাহলে বালবাস আর্টেরিওসাসের সংজ্ঞা যদি বলি, তাহলে সংজ্ঞা কি হবে, সংজ্ঞা আনসার দিবা যে ভেন্ট্রাল অ্যাওর্টার প্রশস্ত অংশকে, রুই মাছের ভেন্ট্রাল
অ্যাওর্টার প্রশস্ত অংশকে বলা হয় ভালভাস আর্টেরিওসাস। কি বলবো তাহলে ভাই? রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টার প্রশস্ত অংশকে বলা হবে, প্রশস্ত অংশকে বলবো হচ্ছে আমরা ভালভাস আর্টেরিওসাস। ওকে, তাহলে ভালভাস আর্টেরিওসাস হচ্ছে রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টার প্রশস্ত অংশ। বুঝতে পারছি? ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখি যে পটকা কি। আচ্ছা, পটকা কি বলতো? পটকা হচ্ছে রুই মাছের একটা শ্বসন অঙ্গ। পটকা বা বায়ুথলি হচ্ছে রুই মাছের একটা প্রধান, রুই মাছের একটা আনুষঙ্গিক শ্বসন অঙ্গ। কেমন? পটকা বা বায়ুথলি হচ্ছে রুই মাছের একটা আনুষঙ্গিক শ্বসন অঙ্গ, যেটা কি করে? যেটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসকে সঞ্চয় করে রাখে। কেমন? এবং সে কি করতে পারে? সে রুই মাছকে বিভিন্ন পানির বিভিন্ন গভীরতায় যেতে সাহায্য করে, রুই মাছের শ্বসনে সাহায্য করে, রুই মাছের শব্দ উৎপন্নের সাহায্য করে। ওকে, আচ্ছা ক্লিয়ার? লাবিব বলেছো ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, তো পরবর্তী কোশ্চেন যদি আমরা যাই, যে নিউমেটিক নালিকা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিউমেটিক নালিকা তোমরা কখনো পেয়েছিলে কোশ্চেনটা? খুবই ইম্পর্টেন্ট। ক নাম্বারের জন্য হতে পারে সেটা, ক নাম্বারের জন্য হতে পারে, খ নাম্বারের জন্য হতে পারে, কিংবা এই নিউমেটিক নালী নিয়ে তোমার সৃজনশীলে গ নাম্বারের কোশ্চেন হতে পারে। বুঝতে পারছি? তো নিউমেটিক নালিকা একটু ইম্পর্টেন্ট, আমরা একটু দেখবো নিউমেটিক নালীটা। তো নিউমেটিক নালীটা বোঝার জন্য আমরা ছোটোখাটো একটা ফিগার রাখবো। তো ফিগারটা হবে অনেকটা এমন যে, দেখো আমাদের একটা যদি প্রথমে একটা রুই মাছের বায়ুথলি বা যদি পটকা আঁকি, তাহলে পটকাটা থাকবে এরকম। কেমন? ওকে, পটকা থাকবে হচ্ছে এরকম। আচ্ছা, এটা যদি একটা রুই মাছের বায়ুথলি বা পটকা হয়, এই রুই মাছের বায়ুথলি বা পটকার থেকে একটা নালী, কেমন? আমরা যদি একটু কালারটা অন্য কালার দিয়ে চিহ্নিত করি, তো দেখো রুই মাছের বায়ুথলি বা পটকা থেকে একটা নালী বের হবে, যে নালীটা কার সাথে যুক্ত থাকবে ভাইয়া? যে নালীটা পরবর্তীতে রুই মাছের অন্য নালীর সাথে যুক্ত থাকবে। রুই মাছের অন্য নালী, এটা যদি রুই মাছের অন্য নালী হয়, সে অন্য নালীর সাথে যুক্ত থাকবে। তাহলে কি বললাম? যে রুই মাছে এটা হচ্ছে, আমরা ধরলাম যে বায়ুথলি বা পটকা। কেমন? বায়ুথলি বা পটকা, আর এইটা হচ্ছে, এটাকে বলবো যে আমরা অন্য নালী, রুই মাছের অন্য নালী। ওকে, তো রুই মাছের বায়ুথলি বা পটকাকে যে নালীটা রুই মাছের অন্য নালীর সাথে যুক্ত করবে, সেই নালীটাকে বলবো হচ্ছে আমরা নিউমেটিক নালী। সেই নালীটাকে নাম বলবো হচ্ছে আমরা কি? নিউমেটিক নালীতে। যেহেতু তোমার ক নাম্বারের কোশ্চেন এসেছে, তাহলে তুমি কি দিবা? নিউমেটিক নালীর তোমার আনসারটা কি হবে বলো তো? নিউমেটিক নালীর আনসারটা হবে যে রুই মাছের বায়ুথলি বা পটকা তার অন্য নালীর সাথে যে যে তোমার যে নালী দ্বারা যুক্ত থাকে, তাকে বলবো হচ্ছে আমরা নিউমেটিক নালী। কেমন? আচ্ছা, আর যে সকল মাছের এই নিউমেটিক নালী থাকে, তাদেরকে আমরা কি বলি বলতো? তাদের বলি হচ্ছে আমরা মানে যে সকল বায়ুথলি অন্য নালীর সাথে এই নিউমেটিক নালীর মাধ্যমে যুক্ত থাকে, সেই ধরনের বায়ুথলিকে বলা হচ্ছে ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি। ওকে, এটা পরবর্তীতে পেলে আমরা ওইখানে আলোচনা করব। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, দেখো 10 নম্বর কোশ্চেনটা, যে র্যাটি মিরাবিলিয়া কি বা র্যাটি মিরাবিলি কি? র্যাটি মিরাবিলি হচ্ছে বেসিক্যালি একটা কৈশিক জালিকা। কেমন? এরা হচ্ছে কি? এরা হচ্ছে কৈশিক জালিকা। প্রথমে আমরা বলে নিব যে র্যাটি মিরাবিলি হচ্ছে একটা কৈশিক জালিকা। ওকে, র্যাটি মিরাবিলি হচ্ছে একটা কৈশিক জালিকা। আচ্ছা, এটুকু বুঝলাম যে র্যাটি মিরাবিলি হচ্ছে কৈশিক জালিকা। তো তার পরবর্তীতে আসলে এটার মেন সিগনিফিকেন্সটা কি? মেন সিগনিফিকেন্সটা হচ্ছে, দেখো আমরা একটা কিন্তু অলরেডি রুই মাছের এই যে একটা পটকা বা বায়ুথলি এঁকে রেখেছি। রুই মাছে পটকা বা বায়ুথলির নিচের প্রান্তে, হ্যাঁ, পটকা বা বায়ুথলির নিচের দিক থেকে কিছু গ্যাস গ্রন্থি উদিত হয়। কিছু কি হয়? গ্যাস গ্রন্থি উদিত হয়, যা রক্ত থেকে কিছু শ্বসনিক গ্যাস পরিবহন করে আনে। কেমন? এই যে কিছু গ্যাস গ্রন্থি উন্মুক্ত হলো না, কিছু গ্যাস গ্রন্থি, এদেরকে আমরা বলবো গ্যাস গ্রন্থি। এই গ্যাস গ্রন্থিগুলো হচ্ছে নাথিং বাট কিছু কিসের সমষ্টি? কিছু কৈশিক জালিকার সমষ্টি। ওকে, আর এই গ্যাস গ্রন্থিগুলোকে বলা হবে হচ্ছে র্যাটি মিরাবিলিয়া। তাহলে র্যাটি মিরাবিলিয়ার সংখ্যাটা কি হবে? যে রুই মাছে বায়ুথলি বা পটকায় সংযুক্ত থাকে কিছু গ্যাস গ্রন্থি, যারা রুই মাছের রক্ত থেকে কিছু শ্বসনিক গ্যাসকে বায়ুথলি পর্যন্ত পৌঁছে দেয়। ওই তোমার গ্যাস গ্রন্থিগুলোকে বলা হবে হচ্ছে র্যাটি মিরাবিলি, যেগুলো হচ্ছে বেসিক্যালি এক ধরনের কৈশিক জালিকা। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি যে ফুলকা র্যাকার কি। দেখো তো 11 নম্বর কোশ্চেনটা, ফুলকা র্যাকার কি? একটু আমাকে জানিও তো যে লাইভে আছো, যে যারা লাইভে আছো, একটু লাইভটা এখন ক্লিয়ার কিনা, সাউন্ড বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতেছো কিনা এখনো। আশা করি সমস্যা নেই। একটু আগে আসলে একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু ভোগান্তিতে পড়তে হয়েছিল। ওকে, যাই হোক। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে রেটি মিরাবিলকে। এখন কোশ্চেন হচ্ছে ফুলকা র্যাকারকে। দেখো ফুলকা র্যাকারটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুবই সহজ একটা কোশ্চেন। ওকে, তো আমরা ফুলকা র্যাকারটা বোঝার জন্য আমরা একটু ফুলকার চিত্রটা এঁকে নিতে পারি। ফুলকার চিত্রটা হচ্ছে অনেকটা এমন যে নিচের দিকে কি থাকবে? এরকম থাকবে হচ্ছে একটা জিনিস, এটাকে বলবো হচ্ছে আমরা ফুলকা আর্চ। কেমন? ফুলকা আর্চ এখানে একটা প্রশস্ত অংশ থাকবে। তারপরে ফুলকা আর্চের উপরে থাকবে হচ্ছে, এখানে কি থাকবে বলতো? এই পার্টগুলোর নাম কি? এগুলো বলবো হচ্ছে আমরা ফুলকা সূত্র, তাই না? ফুলকা সূত্র। ওকে,
ফুলকা সূত্র বা ফুলকা ল্যামিলি, হ্যাঁ, ফুলকা ল্যামিলি। ওকে, আচ্ছা, তো আমরা এখানে কি আঁকাইলাম? আমরা প্রথমে হচ্ছে একটা ফুলকার আর্চ আঁকাইলাম। এই যে নিচেটাকে বলবো আমরা ফুলকা আর্চ, এটাকে বলবো হচ্ছে ফুলকা আর্চ। আমরা বেসিক্যালি একটা ফুলকা চিত্র আঁকতেছি, তার মধ্যে এই নিচেটা হচ্ছে ফুলকা আর্চ। উপরে এই পার্টগুলো, এইটা, তারপর এইটা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে ফুলকা ফুলকা সূত্র, ফুলকা ল্যামিলি না, ফুলকা সূত্র। ফুলকা সূত্রের ভিতরের দিকে যে ছোট 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 পার্ট থাকে ওগুলোকে বলা ফুলকা ল্যামিলি। আচ্ছা, ওদিকে যাচ্ছি না আমরা। আমাদের কোশ্চেন ছিল ফুলকা রেকার কি। আচ্ছা, তো একটা ফুলকা বসে থাকে কিসের উপর? একটা ফুলকা আর্চের উপর, তাই না? এই ফুলকা আর্চটা তো আবার হচ্ছে ফুলকা আর্চটা কাশের যুক্ত থাকে? রুই মাছের একটা বডি স্ট্রাকচারের সাথে যুক্ত থাকে। কেমন? তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো তো, যে রুই মাছের ফুলকাটা রুই মাছের দেহের সাথে সংযুক্ত থাকতেছে, দেহের ইন্টারনালি সংযুক্ত থাকতেছে কোনো একটা কিসের মাধ্যমে? শক্ত অংশের মাধ্যমে। ওকে, অস্থি নির্মিত কোনো একটা অংশের মাধ্যমে। সেই অস্থি নির্মিত অংশটাকে হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ফুলকা রেকার। এটাকে বলবো কি? এটাকে বলবো হচ্ছে আমরা ফুলকা রেকার। তো ফুলকা রেকারের এক্সাক্ট ডেফিনেশনটা কি হবে? ফুলকা রেকারের এক্সাক্ট ডেফিনেশনটা হবে যে রুই মাছের প্রত্যেকটি ফুলকা আর্চ, এই যে প্রত্যেকটা ফুলকা আর্চ, মানে প্রত্যেকটা ফুলকা যে বিদ্যমান প্রত্যেকটা ফুলকা আর্চ রুই মাছের দেহের ভিতরে প্রশস্ত হবে কি হিসেবে? কাটা হিসেবে, বা দেহের ভিতরে অস্থি হিসেবে প্রশস্ত হবে। এই প্রশস্ত অস্থিকে বলবো হচ্ছে আমরা ফুলকা রেকার। ওকে, আর এই ফুলকা রেকারের সাহায্যে ফুলকাটা রুই মাছের দেহের ভিতরে কি থাকবে? আটকানো থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন দিকে যদি আমরা একটু যাই, যে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি কি? ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি বা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, 12 নম্বর কোশ্চেনটা। দেখো, আমরা আগেরগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো 12 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কি আছে। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা হচ্ছে রুই মাছের, যে আমরা যে রুই মাছের যে একটা মাথা যদি আমি আঁকানোর চেষ্টা করি, দেখো যদিও যেমনই হোক, ওকে, এটা যদি একটা রুই মাছের মাথা হয়, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে এই যে মাথার শুরু থেকে এ পর্যন্ত। কেমন? মাথার শুরু থেকে এই পর্যন্ত থাকবে কি? এই পার্টটুকু বলবো হচ্ছে আমরা রুই মাছের রুই মাছের কানকো, তাই না? এটাকে বলবো হচ্ছে আমরা এই যে এই পার্টটুকু এখানে কি থাকবে? রুই মাছের কানকো থাকবে। ওকে, এই যে রুই মাছের কানকোর ঠিক পিছনে বা কানকোর পিছনে প্রান্তে একটা পাতলা ঝিল্লি সদৃশ একটা বস্তু লাগানো থাকবে। কেমন? রুই মাছের কানকোর পিছনের প্রান্তে পাতলা ঝিল্লি সদৃশ একটা বস্তু লাগানো থাকবে। কি সদৃশ? ঝিল্লি সদৃশ, অর্থাৎ যেটা হবে আসলে একটা ছোট পাতলা পর্দার মতো। কার পিছনে লাগানো থাকবে? কানকোর পিছনে লাগানো থাকবে। এই ঝিল্লি সদৃশ পর্দাটাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাঙ্কিওস্টেগাল পর্দা। কেমন? ব্র্যাঙ্কিওস্টেগাল পর্দা, স্টেগাল ঝিল্লি বা ব্র্যাঙ্কিওস্টেগাল পর্দা। ওকে, তাহলে কি বলবো? তাহলে আমরা যদি ক নম্বরের কোশ্চেন আসে, তাহলে ব্র্যাঙ্কিওস্টেগাল ঝিল্লি কি? এটা দেখো সিলেট বোর্ড 2017 থেকে অলরেডি চলে আসছে, তারপরে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আনসার কি দিব? যে রুই মাছের কানকোর পিছনের দিকে সংযুক্ত এক ধরনের পাতলা ঝিল্লি সদৃশ পর্দাকে বলা হয় হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি, যে রুই মাছের বৈজ্ঞানিক নাম লেখো। দেখো, বৈজ্ঞানিক নাম লিখতে বলতে এর চেয়ে সহজ কোশ্চেন আসলে হতে পারে না, তাই না? তো আমরা যতগুলো প্রাণী পড়তেছি, আমাদের জুলজি টোটাল 4টা প্রাণী পড়বো। তার মধ্যে একটা হচ্ছে মানুষ, তারপর পড়বো হচ্ছে আমরা হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। এই 4টার তুমি অন্য কোনোটা বৈজ্ঞানিক নাম জানো আর না জানো, এই 4টার বৈজ্ঞানিক নাম তোমাকে মাস্ট জানতে হবে। তো রুই মাছের বৈজ্ঞানিক নাম কি বলো তো? রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে খুবই সহজ, কি বলো? লাবিও রোহিতা, তাই না? লাবিও রোহিতা। তো বৈজ্ঞানিক নাম লেখার কিছুটা নিয়ম আছে, যেটা আসলে তোমরা যারা এসএসসি 24 ব্যাচে আছো তারা অলরেডি জানো। আর 25 বা 26 ব্যাচে যাদের এখন এটা নিয়ে সমস্যা আছে, আমি কিছুদিনের মধ্যে একটা ফ্রি কোর্স শুরু করতে যাচ্ছি, একাডেমিক্স বায়োলজি, একদম জিরো থেকে। তো সেখান থেকে তোমরা দেখলেই সেখানে আমি এটা পড়িয়ে দিব ইনশাল্লাহ। তো রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। অবশ্যই তোমাকে কি করতে হবে? বৈজ্ঞানিক নাম যেহেতু হাতে লিখেছি, তাহলে অবশ্যই তার নিচে দাগ দিতে হবে। কেমন? আর বৈজ্ঞানিক নামের 2টা পার্ট, সামনে প্রথমটা হচ্ছে গণ আর বা জেনাস, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি বা স্প্যাসিস। ওকে, প্রথমটা হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি, অর্থাৎ লাবিওটা গণ, রোহিতা প্রজাতি। আচ্ছা, লাবিও গণ, আর এটা আসলে আমরা যদি পার্টস অফ স্পিসির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা কেমন হবে? লাবিওটা হচ্ছে নাউন, ওকে, নাউন। আর রোহিতা পার্টটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? রোহিতা পার্টটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা কি জানি যে নাউনের প্রথম অক্ষর কি হয়? ফার্স্ট লেটার অবশ্যই বড় হাতের হবে, দ্যাটস ওয়াই লাবিও রোহিতার এলটা হচ্ছে বড় হাতের। ওকে, আর অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর কেমন হবে? অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর হবে ছোট হাতের, দেন রোহিতের প্রথম অক্ষর হচ্ছে ছোট হাতের। বুঝতে পারছি? আচ্ছা, তো বৈজ্ঞানিক নাম নিয়ে আমি খুব ডিটেলসে একদিন পড়াবো ইনশাল্লাহ। তো
তো অবশ্যই বইয়ের নামটা লেখার পর তোমার নিচে একটা আন্ডারস্কোর করে দিবা, যেহেতু তুমি হাতে লিখেছো, কেমন, নাহলে কিন্তু তোমার নাম্বার কেটে দিবে। আর অবশ্যই বানানটা ভুল হওয়া যাবে না। আচ্ছা, তারপর এটা ভেনাস হার্ট কি? দেখো এটা যারা গতকালকে ক্লাসে ছিল আমি এটা খুব ডিটেলস আলোচনা করেছি। ভেনাস হার্ট বা যেটাকে আমরা বলতে পারি শিরা হৃৎপিণ্ড, তাই না? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কি, যেটা নিয়ে গত ক্লাসে বিস্তর আলোচনা করেছি, কেমন, শিরা হৃৎপিণ্ড কি। দেখো এটা কতবার চলে আসছে। ওকে, দিনাজপুর বোর্ড 2016, ঢাকা বোর্ড 2015, দেখো দুইবার কিন্তু অলরেডি চলে আসছে, কারণ তোমাদের ক্ষেত্রে এটা আসতে পারে। তো ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কি, দেখো আমরা জানি যে রুই মাছের হৃদচক্র হচ্ছে, হৃদচক্রটা কেমন, হৃদচক্র হচ্ছে রুই মাছের হচ্ছে কি তোমার একচক্রী সংবন্ধটা দেখা যায়, তাই না? রুই মাছের একচক্রী সংবন্ধটা দেখা যায়। অর্থাৎ এটা যদি একটা রুই মাছের তোমার হয়, এটা যদি একটা রুই মাছের হৃৎপিণ্ড হয়, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কি হবে, রক্তটা একমুখীভাবে প্রবাহিত হবে, কেমন। আচ্ছা, তো একমুখীভাবে যখন রক্তটা প্রবাহিত হবে তখন আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? একমুখীভাবে রক্ত প্রবাহিত করতে হলে হয় আমাকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দিতে হবে, না হলে আমাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিতে হবে। কি বলবো, একমুখী সংবহনতন্ত্রে, একমুখী সংবহনতন্ত্রে আমাকে রক্তটা হইতে হবে আইদার কার্বন ডাইঅক্সাইড যুক্ত অথবা অক্সিজেন যুক্ত, বাট দুইটা কখনো একসাথে হতে পারবে না। কেন? কারণ এটা একবর্তনী সংবহনতন্ত্র। আচ্ছা, তো এক্ষেত্রে যেহেতু আমরা জানি যে রুই মাছের প্রথমে হচ্ছে হার্ট থাকে, হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে রক্তটা কোথায় যাবে বলো তো? হৃৎপিণ্ড থেকে রক্তটা যাবে হচ্ছে রুই মাছের ফুলকাতে, তাই না? রুই মাছের হৃৎপিণ্ড থেকে রক্ত যাবে হচ্ছে ফুলকাতে। যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড অতিক্রম করে ফুলকায় যাচ্ছে, কিসের জন্য ফুলকায়, কিসের জন্য রক্ত যায়, বা আমাদের শ্বসন অঙ্গের রক্তটা কেন যায়? অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য। তো অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য কোন রক্ত যাবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে, কেমন। সেজন্য রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে সর্বদাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় বিধায় রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা বাংলায় বলে শিরা হৃৎপিণ্ড। বুঝতে পেরেছি? ক্লিয়ার কিনা বলতো? ওকে, পরবর্তী কোশ্চেনটা যে রুই মাছের শ্রেণীর নাম লেখা। একটু আগে কিন্তু রুই মাছের বৈজ্ঞানিক নাম ছিল, কেমন। তো বৈজ্ঞানিক নামের পাশাপাশি শ্রেণীর নামটা ইম্পর্টেন্ট। তো শ্রেণীর নামটা দেখো কিন্তু আসলে ইম্পর্টেন্ট বলা চলে, কারণ হচ্ছে অলরেডি বোর্ডে চলে আসছে। যেহেতু বোর্ডে চলে আসছে তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট হবে, এটা স্বাভাবিক, তাই না? আচ্ছা, শ্রেণীর নাম কি? রুই মাছের শ্রেণীর নাম হচ্ছে কি বলো? দেখো শ্রেণীর নাম চাই, তোমাকে তো বর্গ বর্ণ কিছু চায় নাই, শ্রেণীর নাম। এখন তোমাকে জানতে হবে আসলে শ্রেণী কোনগুলা। আচ্ছা, প্রথমে বলে রাখি রুই মাছের শ্রেণীর নাম হচ্ছে কি অ্যাক্টিনোপটেরিজি, তাই না? অ্যাক্টিনোপটেরিজি, রুই মাছের শ্রেণীর নাম হচ্ছে অ্যাক্টিনোটেরিজি। ওকে, অ্যাক্টিনো আর ওয়াই জি ডাবল। ওকে, রুই মাছের শ্রেণীর নাম হচ্ছে অ্যাক্টিনোটেরিজি। দেখো এখানে কিন্তু তোমার শ্রেণীর নাম চাইছে, ভুলেও কিন্তু বর্গের নাম, অনেক ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন থাকে, আমি বর্গের নাম দিয়ে কোশ্চেন দেখছি, বাট ওটা লেস ইম্পর্টেন্ট। তো শ্রেণীর নাম চাইছে, দ্যাটস ওয়াই আমরা বলতেছি শ্রেণীর নাম হচ্ছে অ্যাক্টিনোটেরিজি। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি মাছের তিনটে শ্রেণী, ভার্টিব্রেটদের যে তোমার মাছের শ্রেণী হচ্ছে তিনটা। একটা হচ্ছে যদি আমরা বলি যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোটেরিজি, সার্কোপটেরিজি। ওকে, এগুলো হচ্ছে শ্রেণী বা ক্লাস। তোমাকে যেহেতু বলছে রুই মাছের শ্রেণীর নাম কি, আমরা জানি অবশ্যই রুই মাছ হচ্ছে রশ্মিময় পাখনাযুক্ত মাছের শ্রেণীর, অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজি শ্রেণী, কেমন। অনেক ক্ষেত্রে তোমাকে বলতে পারে রুই মাছের বর্গের নাম কি, বর্গের নামটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি শ্রেণীর নাম বলতো তাহলে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, বুঝলাম। যদি বলে ভাই বর্গের নাম কি, তাহলে কি হবে আনসারটা বলো তো? যারা লাইভে আছো এসএসসি 24 ব্যাচের বা যারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবে, রুই মাছের বর্গের নাম হচ্ছে সিপ্রিনিফর্মিস, কেমন। এটাও জেনে রাখো, সিপ্রিনিফর্মিস। এগুলো কিন্তু ভুল করা যাবে না। রুই মাছের বর্গের নাম হচ্ছে সিপ্রিনিফর্মিস, আর রুই মাছের শ্রেণীর নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি বা অ্যাক্টিনোপটেরিজি। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে কোশ্চেনটা যে 16 নম্বর কোশ্চেনটা যদি দেখি, আমি আগেরগুলো মুছিয়ে দিচ্ছি। 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে লার্ভা কি, কেমন। লার্ভা কি বলো তো? লার্ভা কি? লার্ভা হচ্ছে ডিম ফুটে জন্ম নিলে, ডিমের কোনো একটা প্রাণী যখন ডিম ফুটে জন্ম নেয়, বা কোনো একটা পতঙ্গ বা যাই হোক কোনো একটা প্রাণী বলো, ডিম ফুটে জন্ম নেওয়া প্রাণীটাকে বলা হয় লার্ভা, কেমন। ডিম থেকে যে প্রাণীটা জন্ম নেয় বা প্রাণীর যে স্টেজটা জন্ম নেয় সেটাকে আমরা বলি হচ্ছে লার্ভা। ওকে, বুঝতে পারছি? তাহলে ডিম ফুটে জন্ম নেওয়া কোনো একটা প্রাণীর জীবনের প্রথম ধাপকে বলবো হচ্ছে আমরা লার্ভা। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো আমাদের এই 16টা কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি যে নাম্বার যতগুলো কোশ্চেন ছিল সেগুলোকে কিন্তু আমরা কাভার আপ করে ফেলছি। এই যে 16টা কোশ্চেন আমি দেখাইলাম, এই 16টা কোশ্চেন যদি তোমরা মোটামুটি ভালোভাবে সলভ করতে পারো, তাহলে আশা করি তোমাদের সিকিউর নাম্বার বা জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কেমন। এই 16টা কোশ্চেন সলভ করতে পারলে আশা করি জ্ঞানমূলক নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, এর মধ্যে থেকে চলে আসবে। ওকে, এর মধ্যে থেকে চলে আসবে।
আচ্ছা, পরবর্তী যদি আমরা অনুধাবনমূলক কোশ্চেনের দিকে যদি একটু যাই, অনুধাবনমূলক কোশ্চেন প্রথমটা কি আছে যে এক নম্বর কোশ্চেনটা দেখো, ডাইফি সার্কাল লেজ বলতে কি বোঝায়? গত ক্লাসে যারা ছিলে এমসিকিউ ক্লাসে, সেখানে আমি এটা বিস্তারিত আলোচনা করেছি। কেমন? তো ডাইফি সার্কাল লেজ বলতে কি বোঝায়? বলবা যে সকল মাছের, একদম সরাসরি বলতে হবে, যে সকল মাছের পুচ্ছ পাখনার অংশ দুটা সমান তাদেরকে বলবো আমরা ডাইফি সার্কাল লেজ। আমরা জানি আমাদের যে মাছের তিনটে শ্রেণী আছে তার ভিতরে 3 ধরনের লেজ দেখা যায়, তাই না? সরি আমি একটু ভুল লিখছি। ওকে, আচ্ছা, তো ডাইফি সার্কাল লেজ বলতে কি বোঝায়? হ্যাঁ, ডাইফি সার্কাল লেজ হচ্ছে যে সকল মাছের লেজের পুচ্ছ পাখনার অংশ দুটো মিলে, এই যে অংশ দুটো এমন একটি স্ট্রাকচার গঠন করে। হ্যাঁ, আমি আগেরটা আসলে হোমো সার্কালটা কি এঁকে ফেলেছিলাম। ওকে, এই যে সকল মাছের পুচ্ছ পাখনার লেজগুলো হচ্ছে এমন, এই যে এরকম, সেসব মাছের লেজকে আমরা বলবো হচ্ছে ডাইফি সার্কাল লেজ। কেমন? তো ডাইফি সার্কাল লেজ বলতে কি বলছে, যেহেতু তোমার বৈশাখ বোর্ড 19 খ নম্বরের কোশ্চেন আসছে, তাহলে তুমি আনসার দিবে কে? আচ্ছা, আর ডাইফি সার্কাল লেজ কাদের থাকে বলো তো? ডাইফি সার্কাল লেজ থাকে হচ্ছে আমাদের কোন কোন মাছের শ্রেণীর? মাছের শ্রেণী 3টা, কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিস, সার্কোপটেরিজি। কোনটা থেকে? বলবো হচ্ছে সার্কোপটেরিজিতে। কেমন? সার্কোপটেরিজিতে। আচ্ছা, তাহলে তোমার আনসারটা কিভাবে সাজাবো তুমি? খ নম্বরে যেহেতু কোশ্চেন, তাহলে বলবা যে সার্কোপটেরিজিস শ্রেণীর মাছদের পুচ্ছ পাখনার অংশ দুটো সমান এবং তারা কেমন? তারা হচ্ছে সমান এবং তোমার কি বলে, সমান এবং সিমেট্রিক বা প্রতিসম। তাই এ ধরনের পুচ্ছ পাখনাকে বলা হচ্ছে ডাইফি সার্কেল ধরনের পুচ্ছ পাখনা। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর তুমি এই ফিগারটা একটু আঁকিয়ে দিবা। হ্যাঁ, ওকে, এই ফিগারটা একটু আঁকিয়ে দিলে হচ্ছে তোমার আনসার হয়ে যাবে। তাহলে এখানে তোমার ডাইফি সার্কেল ধরনের পুচ্ছ পাখনার কথা বলছে, তাহলে তোমার আর কি কি পুচ্ছ পাখনা হতে পারে? একটু আগে যেটা আগে ফেলছিলাম ভুলে, কোনটা আঁকিয়েছিলাম ভাই? এই যে হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা। ওকে, হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা, এই যে এটা হচ্ছে হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা। এটা কি বলবো আমরা? হোমো সার্কেল পুচ্ছ পাখনা কার বৈশিষ্ট্য বলো তো? হোমো সার্কেল পুচ্ছ পাখনা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিস শ্রেণীর বৈশিষ্ট্য, তাই না? স্পেশালি হচ্ছে কি রুই মাছের বৈশিষ্ট্য। তারপর ডাইফি সার্কেল হচ্ছে এইটা। আর কি রয়েছে বলো তো? হোমো সার্কেল ডাইফি সার্কেল বাদেও আরেকটা রয়েছে যেখানে পুচ্ছ পাখনা অংশ দুটো অসমান, তাই না? এই যে এরকম একটা বড়, একটা হচ্ছে ছোট। এই ধরনের পুচ্ছ পাখনাকে বলি, এই ধরনের পুচ্ছ পাখনাকে বলা হয় হচ্ছে হেটারো সার্কেল। কেমন? হেটারো সার্কেল। ওকে, তাহলে কোন পুচ্ছ পাখনা কাদের থাকে? এই যে ডাইফি সার্কেল ধরনের পুচ্ছ পাখনা বললাম কাদের থাকবে? সার্কোপটেরিজিস শ্রেণী মাছদের। হোমো সার্কেল ধরনের কাদের থাকবে? হোমো সার্কেল থাকবে হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজিস শ্রেণী মাছদের। আর হেটারো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা কাদের থাকবে? হেটারো সার্কেল পুচ্ছ পাখনা থাকবে হচ্ছে কন্ড্রিকটিস শ্রেণীর মাছদের, অর্থাৎ তরুণাস্তময় মাছ যারা, বা হাঙর জাতীয় প্রজাতির মাছে। কেমন? আচ্ছা, তো 2 নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু দেখি যে ভেনাস হার্ট বলতে কি বোঝায়? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলতে কি বোঝায়? আমি একটু আগে ব্যাখ্যা করে আসছিলাম, তাই না? সেই ব্যাখ্যাটা কিন্তু এখানে দিয়ে দেবো। দেখো, এটা ক নাম্বারের চেয়ে খ নাম্বারে কিন্তু বেশি চলে আসছে, কতবার চলে আসছে দেখছো? তাহলে ভেনাস হার্ট বলতে কি বুঝবা? যে আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী, আর দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ডে কেমন রক্ত সংবন্ধনটা হবে? সেটা হচ্ছে একচক্রী রক্ত সংবন্ধনটা হবে। আইদার সেখান থেকে কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাবে, না হয়ে যাবে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। বাট আমরা জানি যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড থেকে রক্তটা সরাসরি ফুলকায় যাচ্ছে, আর হৃৎপিণ্ড থেকে রক্তটা ফুলকায় কখন যাবে? যখন তাকে অক্সিজেন সমৃদ্ধ হতে হবে, তাই না? আচ্ছা, অক্সিজেন সমৃদ্ধ হতে হলে রক্তটাকে ইটসেলফ কি হইতে হবে? তার নিজেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হইতে হবে। কারণ কি? ফুলকায় যে সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেনটা গ্রহণ করবে। তাহলে তুমি এইভাবে সাজাবে আনসারটা যে রুই মাছের তোমার হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠী এবং এদের একচক্রী সংবন্ধনটা দেখা যায়। রুই মাছের রক্তের একচক্রী সংবন্ধনটে হৃৎপিণ্ড দিয়ে রক্তটা অতিবাহিত হওয়ার সময়, বা হৃৎপিণ্ড দিয়ে কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা অতিবাহিত হয়। দ্যাটস ওয়াই রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। বুঝতে পারছি? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। আচ্ছা, তাছাড়া পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি যে রুই মাছের হৃৎপিণ্ডে ভেনাস হার্ট বলা হয় কেন? সেম কোশ্চেন। কেমন? আচ্ছা, তারপর 4 নম্বর কোশ্চেনটা, রুই মাছের বায়ুথলির কাজ লেখো। পারবা না এটা বলো তো? তোমার রুই মাছের বায়ুথলির কাজ, রুই মাছের বায়ুথলি কি কি কাজ করে? ফার্স্ট অফ অল, বায়ুথলি হচ্ছে রুই মাছের শ্বসনে সাহায্য করে। শ্বসন সাহায্য করে কিনা বায়ুথলি? হ্যাঁ, কারণ কি? বায়ুথলি হচ্ছে কিছু পরিমাণ শ্বসনে গ্যাস জমা রাখে, যেটা পরবর্তীতে রুই মাছের শ্বসনে হেল্প হয়। তার পরবর্তীতে বায়ুথলির কাজ কি? বায়ুথলির যে মেন কাজ রয়েছে, দেখো আমরা যদি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, যে একটা হচ্ছে রুই মাছের বায়ুথলি কি করবে? রুই মাছে হচ্ছে বায়ুথলি শ্বসনে সাহায্য করবে বললাম, শ্বসনে সাহায্য করবে। 2 নম্বর কাজটি কি হতে পারে? দেখো তো, রুই মাছ যে মানে এই যে আমাদের অ্যাক্টিনোপ্টেরিজিস শ্রেণীর মাছের যখন তোমার সমুদ্র বা নদীর পানির বিভিন্ন গভীরতায় যাওয়ার প্রয়োজন পড়ে, তাই না? বিভিন্ন গভীরতায় যাওয়ার প্রয়োজন পড়লে সে কিভাবে যাবে? সে ওই যে আমাদের আর্কিমিডিসের যে প্লবতা নীতি আছে না, যে কোন একটা জিনিসের আপেক্ষিক গুরুত্ব যদি পানি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি হয়, যদি হালকা হয় তাহলে পানিটা ভেসে উঠবে,
আর যদি ভারী হয় তাহলে কি পানিতে ডুবে যাবে। ওকে, তো এই যে প্লাব্যতা নীতির উপর ভিত্তি করে কিন্তু রুই মাছ হচ্ছে একদম যে পানির উপরে উঠে বা পানির বিভিন্ন গভীরতা যাতায়াত করে। তাহলে রুই মাছের দেহকে কি হইতে হবে? অবশ্যই রুই মাছের দেহকে একটু মানে একটু চেঞ্জেবল বা চেঞ্জিং ক্যাপাসিটি থাকতে হবে, তার ঘনত্বকে বা আপেক্ষিক গুরুত্বকে নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি থাকতে হবে। সেই নিয়ন্ত্রণটা করবে হচ্ছে বায়ুথলি। তাহলে বায়ুথলি কাজ কি হবে? রুই মাছের প্লব্যতা রক্ষা করা। কেমন? রুই মাছের প্লাব্যতা রক্ষা করা। ওকে, প্লাব্যতা রক্ষা করা। তাছাড়া কি হতে পারে? প্লাব্যতা রক্ষা করার মাধ্যমে সে কি করবে? প্লাব্যতা রক্ষা করার মাধ্যমে সে রুই মাছকে ভাসতে সাহায্য করবে। ওকে, তারপরে বায়ুথলি আর কি কাজ হবে? তাছাড়া বায়ুথলি কাজ হচ্ছে রুই মাছের প্রতিধ্বনি সৃষ্টিতে সাহায্য করবে। রুই মাছের প্রতিধ্বনি সৃষ্টিতে সাহায্য করবে। বুঝতে পারছো? রুই মাছের প্রতিধ্বনি সৃষ্টিতে সাহায্য করবে। তারপরে বায়ুথলির সাথে যুক্ত থাকবে হচ্ছে ভ্যাভেরিয়ান অসিকল, যেটা রুই মাছের শব্দ উৎপাদনে সাহায্য করবে। তাছাড়া রুই মাছের দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করবে। কেমন? দেহের চাপ নিয়ন্ত্রণ করবে। দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করবে। ওকে, এর অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণের কথা কেন আসে? কারণ আমরা জানি যে ধরো আগে লিখে রাখি যে দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করবে। ওকে, আচ্ছা, তো আমরা জানি যে পানির যত গভীরতায় যাওয়া যায় তত কি হয়? পানির উচ্চতার ফলে আমরা জানি পানি থেকে একটা প্রেসার তৈরি হয়, তাই না? প্রেসার কোনটা? H ρ J। ওকে, মানে প্রেসার হচ্ছে H ρ J। তুমি যখন H গভীরতা যাবা, পানির ঘনত্ব যদি ρ হয় তাহলে এবং অভিকর্ষ ত্বরণ মানে G হলে, তাহলে তোমার দেহে একটা নির্দিষ্ট একটা প্রেসার ক্রিয়েট হবে, তাই না? পানির কারণে একটা প্রেসার তৈরি হবে, একটা চাপ তৈরি হবে। এই পানির চাপের এগেইনস্টে তোমার দেহের ভিতরে চাপটা যদি কম হয় তাহলে পানিটা তোমাকে কম্প্রেস করে ফেলবে। কেমন? এই সমস্যাটা দূর করার জন্য যে রুই মাছের দেহের চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ইন্টারনাল চাপটাকে নিয়ন্ত্রণ করার কাজটা করে থাকে হচ্ছে রুই মাছের বায়ুথলি। কেমন? তাহলে বায়ুথলির কাজের মধ্যে কি কি দিব? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, হ্যাঁ, খ নাম্বার জন্য খুব ইম্পর্টেন্ট, বা ঘ নাম্বারেও আসতে গ নাম্বারেও আসতে পারে। তাহলে রুই মাছের বায়ুথলি শ্বসনে সাহায্য করে, দেহের প্লাব্যতা রক্ষা করে, যেটা আলটিমেটলি তাকে ভাসতে সাহায্য করবে। এটা হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টিতে সাহায্য করে, শব্দ উৎপাদনে সাহায্য করে, আর দেহের আভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছি? ক্লিয়ার কিনা জানো তো রুই মাছের বায়ুথলির কাজ? আচ্ছা, তারপর রুই মাছের ল্যাটারাল লাইন বা পার্শ্বীয় সংবিধি অঙ্গ, এটা আমি ক নম্বরের কোশ্চেনে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে এসেছি, যারা দেখো না একটু দেখে নিবা। তারপর যদি একটু বলি, রুই মাছের আসলে এই যে এটা যদি রুই মাছের মাথা হয়, এটা যদি মাথা হয় এবং এটা যদি কানকো হয়, কানকোর পিছন থেকে একদম এই যে লেজ পর্যন্ত, লেজের আগ পর্যন্ত বিস্তৃত হচ্ছে কি, যে দুই পাশে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এই পাশে এই যে এই মাঝখানে যে অংশটা, এটাকে বলি হচ্ছে আমরা পার্শ্বীয় সংবিধি অঙ্গ। কেমন? এখানে কি থাকবে বলতো? কিছু সংবিধি কোষ থাকবে, কিছু স্নায়ু কোষ থাকবে। ওকে, এর কাজ কি হবে? এর কাজ হচ্ছে পানির সংবেদ বা গুণাগুণ যাচাই করবে। কেমন? পানির সংবেদ বা গুণাগুণ যাচাই করবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, অর্থাৎ আমাদের 6 নম্বর কোশ্চেনটা, যে কার্প জাতীয় মাছ বলতে কি বোঝায়? কার্প জাতীয় মাছকে এটা নিয়ে কিন্তু আমি প্রিভিয়াসলি মানে খুব ভালো করে ব্যাখ্যা দিয়ে আসছিলাম, তাই না? আচ্ছা, তো কার্প জাতীয় মাছ হচ্ছে যে সকল মাছের আমি যদি আবার একটু ব্যাখ্যা দিই, দেখো এটা যদি একটা মাছ হয়, হ্যাঁ, এটা যদি একটা মাছ হয়, বারবার কিন্তু সেম চিত্রটা ডাকতেছে, চিত্রটা অতটা ভালো না, যাই হোক আমাদের বুঝতে পারলেই হলো। ওকে, তাহলে কার্প জাতীয় মাছ কাদের বলবো? আমরা জানি যে আমাদের যে রুই মাছ অর্থাৎ অ্যাক্টিনোপ্টেরাজি বর্গের মাছের আইস কেমন থাকে? সাইক্লয়েড ধরনের আইস থাকে, তাই না? সাইক্লয়েড ধরনের আইস থাকে। ওকে, তো আমাদের কোশ্চেন হচ্ছে কার্প জাতীয় মাছ কি? যে সকল মাছে, আনসারটা আমরা এইভাবে সাজাবো যে সকল মাছের সারা দেহে সাইক্লয়েড ধরনের আইস, বা যে সকল মাছের সারা দেহ সাইক্লয়েড ধরনের আইসে আবৃত থাকবে এবং তাদের মাথায় কোনো প্রকার আইস থাকবে না, মাথা হবে আইসবিহীন। তো যে সকল মাছের সারা দেহ সাইক্লয়েড ধরনের আইসে আবৃত থাকবে এবং মাথা থাকবে আইসবিহীন, সে সকল মাছকে আমরা বলবো হচ্ছে কার্প জাতীয় মাছ। কেমন? সে সকল মাছকে বলবো হচ্ছে আমরা কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছ আবার দুই ধরনের, একটাকে বলবো হচ্ছে মেজর কার্প, একটা বলবো মাইনর কার্প। তাহলে মেজর কার্প কি আর মাইনর কার্প কি? মেজর কার্প জাতীয় মাছ হচ্ছে যে সকল মাছ দ্রুত বর্ধনশীল, আকারে বড়, সেটাকে বলবো হচ্ছে মেজর কার্প। আর যেগুলো এর বিপরীত, অর্থাৎ দ্রুত বর্ধনশীল নয়, আকার অতটা বড় হয় না, বাট কার্প জাতীয় মাছ, সেটাকে বলবো হচ্ছে মাইনর কার্প। কেমন? রুই মাছ কেমন মাছ? রুই মাছ হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ। ওকে, রুই, কাতলা ইত্যাদি হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ। আচ্ছা, তারপরে কোশ্চেনটা যে দেখো, রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন? দেখো তো, একটু অনুধাবনমূলক কোশ্চেন, বাট একটু মানে হলেও আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে অন্যতম কাইন্ড অফ যে একটু মাথা খাটিয়ে আনসার দেওয়ার মতো একটা কোশ্চেন। রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন? ওকে,
তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা জানি যে তুমি যখন রুই মাছের প্রজনন নিয়ে পড়ছো তখন হয়তো যে তুমি দেখে দেখে আসছো যে রুই মাছের এই ডিমটা কেমন হয়ে থাকে বলো তো। রুই মাছের ডিমটা হচ্ছে রুই মাছের ডিমটা হয় হচ্ছে ডিমার্সাল প্রকৃতি, তাই না? রুই মাছের ডিমটা কেমন হয়, জাস্ট এ মিনিট, ওকে। আচ্ছা, রুই মাছের ডিমটা হয় হচ্ছে ডিমার্সল প্রকৃতির। ওকে, যদি আমি একটু লিখি, রুই মাছের ডিমটা হচ্ছে ডিমার্সল প্রকৃতির ডিম হয়, ডিমার্সল। আচ্ছা, তো ডিমার্সল প্রকৃতির ডিমের বৈশিষ্ট্য কি? ডিমার্সল প্রকৃতির ডিমের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি হয়, ডিমটা পানিতে ডুবে যায়। কেমন? পানিতে ডুবে যায়, হ্যাঁ, পানিতে ডুবে যায়। ওকে, পানিতে ডুবে যায়। তো রুই মাছের ডিমটা ডিমার্সল প্রকৃতি হয় এবং ডিমটা পানিতে ডুবে যাওয়ার ফলে, তাহলে ডুবে যায় তাহলে ভালো কথা, তাহলে সমস্যাটা কি হবে বলো তো? রুই মাছের ডিম যদি পানিতে ডুবে যায় তাহলে সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে যে রুই মাছের যখন ডিম পারবে, একটা মাছ যখন ডিম পারবে, ডিমটা যখন পারার সাথে সাথে পানিতে ডুবে যাবে, তখন কি হবে না বলো তো? যে তোমার স্ত্রী মাছ ডিম পারলো বা ডিমটা পানিতে ডুবে গেল, তাহলে পুরুষ মাছ যখন তার শুক্রাণু ছাড়বে, ওকে, পুরুষ মাছ, ধরো এটা হচ্ছে একটা পুরুষ মাছ, আমরা লাল কালারে দেখাচ্ছি, পুরুষ মাছ যখন তার শুক্রাণু ছাড়বে, এই শুক্রাণুটা এই ডিমটাকে নিষিক্ত করার স্কোপটা পাবে না। বুঝতে পারছি কি হলো? যে যেহেতু রুই মাছের ডিমটা হচ্ছে ডিমার্সাল প্রকৃতির, অর্থাৎ ডিমটা পানিতে ডুবে যাবে, দ্যাটস ওয়াই ডিমটা পারা মাত্র, পানিতে ডিম পারা মাত্র ডিমটা পানিতে ডুবে যেতে থাকবে, দ্যাটস ওয়াই পুরুষ মাছ সেটাকে নিষিক্ত করতে পারবে না। এই সমস্যাটা দূর করার একটা উপায় কি বলতো? একটা প্রক্রিয়া কি? প্রক্রিয়াটা এমন হতে পারে যে রুই মাছ এমন একটা জায়গায় ডিম পারলো যেখানে হচ্ছে পানিটা প্রবাহমান, হ্যাঁ, পানিটা ধর একটা প্রবাহমান পানিতে ডিম পারলো, তাহলে সুবিধা হবে কি? তো যখন রুই মাছটা ডিম পারবে তখন প্রবাহমান পানির কারণে, এই পানির স্রোতের কারণে ডিমটা কিছু দূর ভেসে গিয়ে চলে যাবে, কিছু দূর ভাসতে থাকবে। ওকে, যখন ডিমটা ভাসতে থাকবে তখন হচ্ছে পুরুষ মাছের ক্ষেত্রে ডিমটাকে নিষিক্ত করাটা ইজি হয়ে যাবে অনেকটা। ওকে, তো রুই মাছ, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম কি যে রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন? কারণ রুই মাছের ডিমটা হচ্ছে ডিমার্সল প্রকৃতির। ডিমার্সল প্রকৃতির ডিমের বৈশিষ্ট্য হচ্ছে যখন এই ডিমটা যখন রুই মাছ পারে তখন ডিমটা পানিতে ডুবে যায়। কেমন? যখন ডিমটা পানিতে ডুবে যাবে তখন কি হবে? পুরুষ মাছের জন্য ডিমটাকে নিষিক্ত করা কঠিন হয়ে যাবে বা নিষিক্ত হবে না বা নিষিক্ত হওয়ার চান্স কমে যাবে। দ্যাটস ওয়াই রুই মাছ কী করে? সে হচ্ছে এটাকে বলা হচ্ছে কি যে তোমার তোমার চলমান বা স্রোতযুক্ত পানিতে ডিম পারবে, ফলে কি হবে? পানির স্রোতের সাথে ডিমটা কিছু দূর ভেসে যাবে, কিছু দূর ভেসে গেলে কি সুবিধাটা হবে? যতক্ষণ ভেসে যাবে ততক্ষণ হচ্ছে ডিমটা পানিতে ভাসমান অবস্থা থাকবে, সেই অবস্থায় পুরুষ মাছটা এসে এই ডিমটাকে শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত করে ফেলতে পারবে। ওকে, সেজন্য রুই মাছ হচ্ছে স্থির পানিতে ডিম পারে না। বরিশাল বোর্ড 2017 কোশ্চেন, খুবই ট্রিকি একটা কোশ্চেন, তাই না? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দিকে যদি আমরা একটু যাই, যে রুই মাছের বায়ুথলি গ্রাসনালীর সাথে যুক্ত থাকে কেন? আচ্ছা, গ্রাসনালীর সাথে যুক্ত থাকে এই পর্যন্ত আমরা বুঝেছি, তাই না? একটু আগে আমি যেটা ব্যাখ্যা দিয়েছিলাম সেটা বুঝেছিলাম, বা যুক্ত কেন থাকে বলো তো? রুই মাছের বায়ুথলি কেন গ্রাসনালীর সাথে যুক্ত থাকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখো যখন বায়ুথলির কাজ পড়ছিলাম, বায়ুথলির কাজের ক্ষেত্রে একটা কাজ কেমন ছিল? বায়ুথলির কাজের ক্ষেত্রে অন্যতম একটা কাজ ছিল হচ্ছে, কি কাজ ছিল বায়ুথলির কাজের ক্ষেত্রে? অন্যতম একটা কাজ ছিল হচ্ছে কি, দেহচাপ রক্ষা করা, তাই না? দেহচাপ রক্ষা করা। ওকে, দেহচাপ রক্ষা করা। তো বায়ুথলি যেহেতু দেহের চাপ রক্ষা করে, আর দেহের চাপ রক্ষা করার ফলে সুবিধাটা কি হয়? দেখো, রুই মাছ যখন একটা খাবার খায়, হ্যাঁ, খাবার খায় এবং রুই মাছটা যখন খাবারটা ধরো চিবোয় বা খাবারটা পরিপাক করতে থাকে, যখন রুই মাছটা খাবারটা খায় তখন যদি সে পানির অনেক গভীরতায় থাকে, অনেক বেশি গভীরে থাকে, কি হবে তখন বলো তো? তখন পানির প্রেশারের কারণে রুই মাছ হচ্ছে তার দেহটা সংকুচিত হয়ে যাবে বা সংকুচিত হওয়ার চেষ্টা করবে, দেহের ভিতরে অভ্যন্তরীণ চাপটা বেড়ে যাবে। এই চাপটা বেড়ে গেলে, যখন দেহের ভিতরে চাপটা বেড়ে যাবে তখন রুই মাছ তার কি করতে পারবে না? খাবারটাকে পরিপাক করতে পারবে না বা পরিপাকে বিঘ্ন করবে। এই পরিপাকে বিঘ্নতাটাকে দূর করার জন্য রুই মাছের বায়ুথলি একটা ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে তার দেহ চাপটাকে মেনটেন করবে। ওকে, তার বায়ুথলি তার এই দেহ চাপটাকে মেনটেন করার মাধ্যমে রুই মাছের কি করতে পারবে? রুই মাছের পরিপাকে সাহায্য করবে। দ্যাটস ওয়াই এই সুবিধাটার জন্যই রুই মাছের বায়ুথলি গ্রাসনালীর সাথে যুক্ত থাকে। কেমন? আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজ লেখো। ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজ আমি অলরেডি কিন্তু বলে আসছি ক নম্বরের কোশ্চেনে। ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটাকে যদি আমি আরেকবার একটু ব্যাখ্যা দিই, এটা যদি একটা রুই মাছের মাথা হয়, মাথার এখানে থাকবে হচ্ছে কানকো, তাই না? এখানে কানকো থাকবে, এখানে চোখ থাকবে, দিলাম। ওকে, যাই হোক, তো রুই মাছের ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা হচ্ছে কানকোর ঠিক পিছনে অবস্থিত বা কানকোতে লাগানো একটা পাতলা ঝিল্লি সদৃশ পর্দা, তাই না? পাতলা ঝিল্লি সদৃশ পর্দা। আচ্ছা, যেটা কি করবে? আমরা যদি রুই মাছ যদি তার মুখ ছিদ্রের মাধ্যমে যদি সে পানি গ্রহণ করে, অক্সিজেন মানে পানির শোষণে কেন? অক্সিজেন গ্রহণের জন্য,
তখন কি হবে, এই পানিটা তার মুখ গহ্বরে প্রবেশ করার পরে এখানে যে ফুলকা থাকবে সেই ফুলকার মধ্যে কি হবে বলতো, ফুলকার ভিতর দিয়ে প্রবাহিত হবে না। ফুলকার ভিতর দিয়ে কেন প্রবাহিত হবে, কারণ আমরা জানি ফুলকাতে কি হয়, অক্সিজেন গ্যাস ইন হবে আর কার্বন ডাইঅক্সাইডে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, তাই না? তাহলে যেহেতু তোমার এই যে প্রবাহমান পানিটা যেহেতু ফুলকার গায়ে স্পর্শ করার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে, এখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের জন্য কি দরকার পড়বে, একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়বে ব্যাপারটা হওয়ার জন্য। এই সময় পর্যন্ত অর্থাৎ এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন বা গ্যাসীয় বিনিময়ের পর্যন্ত যে ইন্টারনাল যে প্রবেশকৃত পানিটা, যে পানিটা প্রবেশ করলো সেই পানিটাকে তোমার এই ফুলকার ভিতরে আবদ্ধ রাখার জন্যই হচ্ছে এই ব্রাঙ্কিওস্টাকল পর্দাটা কাজ করে। অর্থাৎ ব্রাঙ্কিওস্টাকল পর্দার কাজ কি, একদম এক কথায় বলে দিবা, ব্রাঙ্কিওস্টাকল পর্দা হচ্ছে রুই মাছের শ্বসনের সময় ফুলকার ভিতরে পানিকে ট্র্যাপ করে রাখতে বা পানিকে আটকে রাখতে সাহায্য করে। কেমন? তার ব্রাঙ্কিওস্টাকল পর্দা কি করে, রুই মাছ যখন শ্বসন কার্য পরিচালনা করে তখন ব্রাঙ্কিওস্টাকল পর্দাটা কানকোটাকে আটকে রাখে। কানকো আটকে রাখার মাধ্যমে কি হয়, ভিতর প্রবেশকৃত পানিটা আটকে থাকে, আর পানি আটকে থাকার ফলে কিছুটা সময় পাওয়া যায়, সেই সময়ের ভিতরেই কি হয়, ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আদান প্রদান হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর 10 নম্বর কোশ্চেনটা, রুই মাছের বাহ্যিক গঠন এর চিহ্নিত চিত্র আঁকো। দেখো আঁকতে পারবে কিনা, খ নম্বরে অনেক আগে আসতো বৈশাল বোর্ড 2015-তে, বাট খ নম্বরের ক্ষেত্রে দেখো কত বড় চিত্র দিয়ে দিচ্ছে। আসলে চিত্র বড় বলাটা ভুল হবে, চিত্রটা অনেক ইজি, তাই না? যে রুই মাছের তোমার চিহ্নিত চিত্রটা কিভাবে আঁকো, আমি তো জাস্ট একটা ডায়াগ্রামেটিক একটা চিত্র যদি তোমাকে দেখাই যে রুই মাছের এরকম একটা চিত্র এঁকে দিবা, তোমাদের মতো করে চিত্র আঁকবো। চিত্র তো আসলে আমার এখানে বোঝানোর কিছু নাই, ওকে? এরকম একটা চিত্র আঁকলো রুই মাছের, যদি আছে এটা পুত্রভগ্ন অংশ দুটো সমান হবে, ওকে? আচ্ছা, তাহলে ডায়াগ্রামেটিক চিত্র বা একটা মানে এই চিত্রটা কেমন হবে, এরকম একটা চিত্র এঁকে দিবা, যার মধ্যে কি বলবা, চিত্র আঁকাটা মেন কথা না, মেন কথা তোমার চিহ্নিত করতে হবে। কেমন, কি কি চিহ্নিত করবো, এই যে সামনে থাকবে হচ্ছে ম্যাক্সিলারি বারবেল, কি বলো, ম্যাক্সিলারি বারবেল, এটা থাকবে হচ্ছে কানকো, আর এই সামনে সম্পূর্ণ পার্টটা কি, হচ্ছে মাথা, তারপরে পার্টটা হচ্ছে দেহকাণ্ড, তারপরে পার্টটা হচ্ছে লেজ, ওকে? দেওয়ার পরে দেহকাণ্ডের মাঝখানে দিয়ে কি থাকবে বলো তো, পার্শ্ব সংবেদ রেখা, সেটা একটু দেখাই দিবা, পার্শ্ব সংবেদ রেখা। তারপর হচ্ছে আর কি, এখানে এর যে কানকো থাকে দেখাই দিবা, কানকোর পিছনে ব্রাঙ্কিওস্টাকল পর্দা থাকে, সেটা একটু চিহ্নিত করে দিবা। তারপর এখানে পাখনাগুলো একটু দেখাই দিবা, এখানে থাকবে পৃষ্ঠীয় পাখনা, তাই না, এখানে পৃষ্ঠীয় পাখনা থাকবে। তারপরে এখানে থাকবে হচ্ছে তোমার এখানে থাকবে হচ্ছে কি, এখানে বক্ষ পাখনা থাকবে, দেন হচ্ছে এখানে তোমার হচ্ছে পায়ু পাখনা থাকবে, তাই না? তারপরে কি পাখনা থাকবে বলো তো, এখানে পুচ্ছ পাখনা থাকবে, এগুলো সব একটু চিহ্নিত করে দিলেই তোমার, তারপর শ্রোণী পাখনা থাকবে, শ্রোণী পাখনা, তারপর পায়ে পাখনা থাকবে, তারপর হচ্ছে পুচ্ছ পাখনা, এগুলো একটু চিহ্নিত করে দিলে মোটামুটি তোমার বাহ্যিক গঠনের চিহ্নিত চিত্রটা হয়ে যাবে, ওকে? একদম যে পারফেক্ট তোমার রুই মাছ আঁকতে হবে তেমনটা কিন্তু কখনোই বলা হয় নাই, বুঝতে পারছো? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে হোলোব্রাঙ্ক ও হেমিব্রাঙ্ক বলতে কি বোঝায়, দেখো হোলোব্রাঙ্ক এবং হেমিব্রাঙ্ক। আচ্ছা, তো খুবই সহজ একটা কোশ্চেন, ওকে? হোলোব্রাঙ্ক, প্রথমে আমরা যদি কি কোশ্চেনটা যদি একটু পড়ার চেষ্টা করি, হোল, কখন আমরা হোল কথাটা কখন বলি বলতো, এই হোল মানে কিন্তু গর্ত না, HOLE না, এটা কিন্তু HOLE, হোল না, এটা হচ্ছে কি WHOLE, হোল, ওকে? এই হোল মানে কি বলতো, এই হোল মানে হচ্ছে সম্পূর্ণ, কেমন, এই হোল মানে হচ্ছে সম্পূর্ণ। দেন ব্রাঙ্ক, ব্রাঙ্ক কথাটা কই থেকে আসছে বলো তো, ব্রাঙ্ক কথাটা আসছে হচ্ছে কই থেকে, ব্রাঙ্ক কথাটা আসছে হচ্ছে ফুলকা থেকে, কেমন, ফুলকা থেকে। তাহলে হলুদ ব্রাঙ্ক মানে হচ্ছে সম্পূর্ণ ফুলকা, অর্থাৎ আমরা যদি একটা রুই মাছের ফুলকার যদি একটা চিত্র, যদিও এর আগে আমরা বেশ কয়েকবার আঁকছি চিত্রটা, বাট আরেকবার আঁকি আমাদের বোঝার সুবিধার জন্য, যে ধরো এটা হচ্ছে একটা রুই মাছের ফুলকা আর্চ আঁকলাম আমরা, ফুলকা আর্চের উপরে বসানো থাকবে কি বলতো, এখানে ফুলকা ল্যামিলি থাকবে, তাই না, ফুলকা ল্যামিলি থাকবে, যদি একটু আগে দিই, ওকে? তাহলে এটা হচ্ছে আমার রুই মাছের একটা সাধারণ ফুলকা, অতটা ভালো হয় না, ভালো হইতেও হবে না, আমি জাস্ট বুঝাইতে পারলে হইলো, ওকে? তো এটা যদি একটা রুই মাছের ফুলকা হয়, হ্যাঁ, এটা যদি একটা রুই মাছের ফুলকা হয়, তাহলে ফুলকার কি কি পার্ট থাকে বলো তো, ফুলকার কি কি পার্ট থাকে, ফুলকার পার্টের ভিতরে এই যে এই পার্ট দুইটা, এই যে দেখো এই দণ্ডাকৃতি পার্ট দুইটা, এগুলোকে বলবো হচ্ছে আমরা ফুলকা ল্যামিলি, তাই না? এগুলো বলবো কি আমরা ফুলকা ল্যামিলি, এটাকে বলবো হচ্ছে ফুলকা আর্চ, এই যে বাঁকা অংশটা ফুলকা আর্চ, এটা হচ্ছে ফুলকা রেখা, ওকে? তো ফুলকা ল্যামিলি, ফুলকা আর্চ, ফুলকা রেখা, তাহলে ফুলকা ল্যামিলি কয়টা থাকে, ফুলকা ল্যামিলি থাকে হচ্ছে এই একটা থাকে। আচ্ছা, এখন এই দুইটা ফুলকা ল্যামিলি যুক্ত ফুলকাকে বলা হয় হচ্ছে পূর্ণ ফুলকা বা সম্পূর্ণ ফুলকা বা হোলোব্রাঙ্ক, কেমন? তো হোলোব্রাঙ্ক বললে কি বুঝবো, হোলোব্রাঙ্ক বললে বুঝবো হচ্ছে একটা সম্পূর্ণ ফুলকাকে বলবো হচ্ছে আমরা হোলোব্রাঙ্ক। আর যদি আমরা একটা কাজ করি, আমরা কি করি, আমরা যদি ধরো এই তোমার যে ফুলকাটা আছে এটা তুমি কি করলা, এই মাঝ বরাবর একদম কাটিয়ে দিলা, হ্যাঁ, এই ফুলকাটাকে তুমি মাঝ বরাবর কাটিয়ে দিলা, কেমন?
তাহলে কি তৈরি হলো বলো তো, এই যে এখানে একটা পার্ট হলো না, এখানে একটা অর্ধফুলকা হলো, এখানে একটা অর্ধফুলকা হলো, এই অর্ধফুলকাকে বলবো আমরা, এই যে অর্ধফুলকা, এই অর্ধফুলকাকে বলবো হচ্ছে আমরা হেমিব্রাঙ্ক। কেমন? ফুলকা, এই অর্ধফুলকাকে বলবো হচ্ছে আমরা হেমিব্রাঙ্ক। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে হলো ব্রাঙ্ক আর হেমিব্রাঙ্কের মধ্যে পার্থক্যটা কি বুঝলাম, যে দুইটা ফুলকা ল্যামেলি যুক্ত একটা সম্পূর্ণ ফুলকাকে বলবো হচ্ছে আমরা হলো ব্রাঙ্ক, এবং অর্ধ ফুলকা অর্থাৎ একটা ফুলকা ল্যামেলি যুক্ত একটা ফুলকাকে বলবো হচ্ছে হেমিব্রাঙ্ক। কেমন? বুঝতে পেরেছি? আচ্ছা, তো চোষণ বল বলতে কি বুঝো, এটা এখানে যদিও কোশ্চেন না, অত ইম্পর্টেন্ট কোশ্চেন না, তারপর বল চোষণ বল হচ্ছে আসলে একটা রুই মাছ যখন কি করবে, তার এই যে পানিটা যখন সে সাক করে নিবে ইয়ে থেকে, যে যখন সে হচ্ছে তোমার পানিটা যখন সে ইয়ে থেকে কি বলে এটাকে, যে পানি থেকে যখন সে তার দেহের অভ্যন্তরে মুখ গহ্বরে যখন পানিটা প্রবেশ করাবে, তখন নির্দিষ্ট একটা প্রেশারের মাধ্যমে প্রবেশ করাবে, তাই না? একটা প্রেশার লাগবে তো তার এটাকে শুষে নেওয়ার জন্য সেই প্রেশারটাকে বলবো হচ্ছে আমরা চোষণ বল। ওকে, অতটা ইম্পর্টেন্ট না। পরবর্তী কোশ্চেন দেখো, অর্গানোজেনেসিস কি? দেখো তো এটা তুমি নাম দেখে বুঝতে পারতেছো না, আনসারটা কি হতে পারে বলো তো? অর্গানোজেনেসিস। প্রথমটা কি? অর্গান মানে কি বলো তো? অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? ধরো আমরা অঙ্গ। আর জেনেসিস মানে কি ভাইয়া? জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, তার মানে অঙ্গ তৈরি প্রক্রিয়াকে বলবো হচ্ছে আমরা অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিসটা কখন হবে বলো তো? আমি যদি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, আমরা জানি প্রথমে আমাদের কি থাকে, আমাদের জীবনের প্রারম্ভিক লগ্নে যৌন জননকারী প্রাণীদের প্রথমে থাকবে হচ্ছে শুক্রাণু, আর থাকবে হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে? নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করবে হচ্ছে জাইগোট। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করবে জাইগোট থেকে কি হবে বলো তো? জাইগোট থেকে আলটিমেটলি হবে হচ্ছে মরুলার পরে হবে ব্লাস্টুলা, মরুলার পরে হবে কি? ব্লাস্টুলা পরবর্তী স্টেজটা হচ্ছে গ্যাস্ট্রুলা। ওকে, গ্যাস্ট্রুলা। আর এই গ্যাস্ট্রুলা স্টেজে কি হবে? যারা জানো আনসার দাও। গ্যাস্ট্রুলা স্টেজে আমাদের দেহে যে কোষগুলো আছে সেগুলো 3টা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে, তাই না? সবার বাইরের লেয়ারটাকে বলবো অ্যাক্টোডার্ম, সবার ভিতরটাকে বলবো হচ্ছে আমরা কি? আমরা অন্য কালে দিয়ে চিহ্নিত করি, সবার ভিতরটাকে বলবো হচ্ছে আমরা অ্যান্ডোডার্ম, এবং মাঝের যে লেয়ারটা থাকবে সেই মাঝের লেয়ারকে বলবো কি? মাঝের লেয়ারটাকে বলবো হচ্ছে আমরা মেজোডার্ম। ওকে, গ্যাস্ট্রুলা অবস্থায় প্রাণী কোষগুলো হচ্ছে 3টা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে। ওকে, পরবর্তীতে কি হবে? এই 3টে কোষীয় স্তর থেকে কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের সারা দেহ, অর্থাৎ আমাদের এই যে 3টে কোষীয় স্তরে বিন্যস্ত রয়েছে, তারপর থেকে আমাদের সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি প্রক্রিয়াটা শুরু হবে। ওকে, তারপর যখন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি যখন হবে, এই অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি যখন হবে, ওই থেকে এই 3টে কোষীয় স্তর থেকে, অর্থাৎ গ্যাস্ট্রুলা দশার পরে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হবে, সেই অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা অর্গানোজেনেসিস। এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে অর্গানোজেনেসিস। বুঝতে পেরেছি? এই প্রক্রিয়া বলবো হচ্ছে অর্গানোজেনেসিস, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা অর্গানোজেনেসিস। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, 14 নম্বর কোশ্চেনটা দেখো তো, ব্লাস্টোমিয়ার বলতে কি বোঝো? আচ্ছা, ব্লাস্টোমিয়ারের জন্য আমরা দেখো এই যে আগে যে চিত্রটা আঁকেছিলাম সেটা দিয়ে ব্যাখ্যা করা যাবে, যে প্রথমে হয়েছিল জাইগোট থেকে মরুলা থেকে হচ্ছে ব্লাস্টুলা। আচ্ছা, মরুলা হচ্ছে কি? মরুলা হচ্ছে আমাদের এই যে 16 কোষ বিশিষ্ট একটা দশা, অর্থাৎ জাইগোটে ক্রমাগত মাইটোসিস কোষ বিভাজন হওয়ার পরে জাইগোটে কি হবে বলতো? ক্রমাগত মাইটোসিস কোষ বিভাজন হবে। কেমন? মাইটোসিস কোষ বিভাজনের ফলে 16 কোষ বিশিষ্ট একটা দশা সৃষ্টি হবে। ওকে, 16 কোষ বিশিষ্ট একটা দশা সৃষ্টি হবে, এই দশাকে বলবো আমরা মরুলার পরবর্তী স্টেজটা হবে ব্লাস্টুলা। এই স্টেজে কি হবে? যদি আমরা ব্লাস্টুলাকে একটু ইলাবোরেট করি, ব্লাস্টুলা স্টেজে মরুলাতে যে তোমার তৈরি 16টা কোষ, তারা 2টা স্তরে বিন্যস্ত হওয়া শুরু করবে, মানে কোষগুলো স্তরীভূত হওয়া শুরু করবে, অর্থাৎ কোষগুলো তোমার পরিধির দিকে এসে চারপাশে বিন্যস্ত হওয়া শুরু করবে। কেমন? কোষগুলোর পরিধির দিকে এসে চারপাশে বিন্যস্ত হওয়া শুরু করবে, এবং এর মাঝে একটা কি তৈরি হবে? একটা গর্ত বা ক্যাভিটি তৈরি হবে, রসপূর্ণ একটা ক্যাভিটি তৈরি হবে। ওকে, তাহলে তোমার আনসারটা কি হবে? যে তোমার বলছে ব্লাস্টোমিয়ার বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো যে ব্লাস্টুলা দশায় কোষগুলো কোষীয় স্তরে বা একটা স্তরে বিন্যস্ত হওয়া শুরু করবে, এবং স্তরটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টোমিয়ার। স্তরে কোষগুলোকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টোমিয়ার, আর ভিতরে যে ফাঁকা গহ্বর থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টোসেল। হ্যাঁ, এটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টোসেল। তাহলে তোমাকে বলছে যে ব্লাস্টোমিয়ার বলতে কি বোঝায়? আনসারটা কি দিবা? আনসার দিবা ভাইয়া যে যখন তোমার ভ্রূণীয় পরিস্ফুটনরত অবস্থায় ব্লাস্টুলা স্তরে আসার পরে কোষগুলো একটা চারপাশে একটা তোমার পরিধির দিকে বিন্যস্ত হওয়া শুরু করবে, সেই বিন্যস্ত হওয়াটাকে বলবো, মানে বিন্যস্ত হওয়ার যে স্টেজে হবে সেটাকে বলবো ব্লাস্টুলা। বিন্যস্তকৃত কোষগুলোকে বলবো ব্লাস্টোমিয়ার, এবং ভিতরে যে গহ্বরটা আছে সেটাকে বলবো হচ্ছে আমরা
ব্লাস্টোসিল। ওকে, আশা করি বুঝাতে পেরেছি এটা। তারপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, হ্যাচারি পোনা অপেক্ষা প্রাকৃতিক পোনার চাহিদা বেশি কেন? কেন প্রাকৃতিক পোনার চাহিদা বেশি বলো তো? হ্যাচারি পোনা অপেক্ষা প্রাকৃতিক পোনার চাহিদা কেন বেশি? আচ্ছা, হ্যাচারি পোনাতে কি হয় বলো তো? হ্যাচারি পোনাতে হচ্ছে ইন্টারব্রিডিং হয়, তাই না? হ্যাচারি পোনাতে হচ্ছে ইন্টারব্রিডিং হয়। ওকে, ইন্টারব্রিডিং হয়। ইন্টারব্রিডিং এর ফলে কি হবে বলো তো? ইন্টারব্রিডিং এর ফলে যে পোনাগুলো তৈরি হবে সেগুলো কি? ইন্টারব্রিডিং এর ফলে তৈরি পোনাগুলো কি হয়? পোনাগুলো কেমন হয়? এটা হচ্ছে উৎকৃষ্ট হয় না। উৎকৃষ্ট হয় না। দ্যাটস ওয়াই কি হয় না? দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে বৃদ্ধি কম। ওকে, উৎকৃষ্ট হয় না, ইন্টারব্রিডিং ফলে পোনাগুলো উৎকৃষ্ট হয় না, দ্যাটস ওয়াই এদের বৃদ্ধি কম হয়। আর প্রাকৃতিকভাবে প্রাপ্ত পোনা এদের কি হয়? এরা হচ্ছে উত্তম গুণাগুণ সম্পূর্ণ হয় এবং এদের বৃদ্ধি বেশি হয়, এবং এরা কি হয়? খেতেও সুস্বাদু হয়। বৃদ্ধি বেশি হয় এবং খেতেও সুস্বাদু হয়। দ্যাটস ওয়াই হ্যাচারি পোনা অপেক্ষা প্রাকৃতিক পোনার চাহিদা অনেক বেশি। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, দেখো আমাদের কিন্তু এর মাধ্যমে খ নাম্বারের কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হলো। তো আমরা ক নাম্বার এবং খ নাম্বারে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা সলভ করে ফেললাম। মোটামুটি এই কোশ্চেনগুলো যেগুলো আজকে আমি সলভ করলাম, এগুলো যদি তুমি পারো তাহলে কিন্তু তোমার মোটামুটি কি হয়ে যাবে? মোটামুটি তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় যে আগত কোশ্চেনগুলো যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু কাভার আপ হয়ে যাবে। কেমন? এসএসসি বোর্ড পরীক্ষাগত কোশ্চেনগুলো এইগুলো পারলে কিন্তু তোমার কাভার আপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা একটু যাই, পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? ওকে, পরবর্তীতে আমরা সিকিউতে চলে যাবো সরাসরি। সিকিউর গ এবং ঘ নম্বর কোশ্চেনের জন্য আমরা প্রথম উদ্দীপকটা একটু পড়ে নিই। তো উদ্দীপকটা কি রয়েছে আমরা একটু দেখি যে সোহানের বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে আসলেন। ভালো কথা। দেখো, এটা কিন্তু যশোর বোর্ড 2019 কোশ্চেন। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি বলে আসছি যে ক্লাসের শুরুতে বলছিলাম ইয়াদের আমাদের যতগুলো সিকিউ আছে সবগুলোকে বেসিক্যালি 2টা কিংবা 3টে টাইপের ভিতরে ফেলে দেওয়া যায়। দ্যাটস ওয়াই আমি সেইখান থেকে 2-3টে টাইপের ভিতর থেকে কিন্তু আমি সিলেক্ট করে এনে এই সিকিউগুলো দিয়েছি। তো এই তিনটা আমি মোটামুটি মনে হয় 3টার মতো পূর্ণাঙ্গ সিকিউ সলভ করব। এগুলো সলভ করলে মোটামুটি বাকি যত সিকিউ তোমার বোর্ডে আসে বা ইম্পর্টেন্ট যত সিকিউ সবগুলো কিন্তু কাভার আপ হয়ে যাবে। কেমন? অবশ্যই যখন সলভ করবো অবশ্যই একটু ব্যাখ্যামূলক সলভটা হবে, যাতে তোমরা যাতে তোমার বেসিকের সমস্যা আছে তারও যাতে বুঝতে পারো ব্যাপারটা। ওকে, তো কোশ্চেন দিকে আবার ফিরে যায়। উদ্দীপকটা কি বলেছে? সোহানের বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে আসলেন। মাছটি কাটার সময় দেখলেন ছোট বেলুনের মতো একটি অংশ পেলেন। ওকে, ভালো কথা, আমরা একটু মার্ক করে রাখি। তারপরে আরো লক্ষ্য করলেন যে হৃৎপিণ্ড থেকে কানকোর দিকে বা কানকো মানে কি ফুলকার দিকে 4 জোড়া রক্তনালী 2টি চিরুনির মতো অঙ্গে প্রবেশ করছে। ওকে, বেশ। তারপরে তখন তার মনে পড়লো স্যার ক্লাসে বলেছিলেন চিরুনির মতো অংশে কি হয়? গ্যাসের বিনিময় ঘটলেও হৃৎপিণ্ডে একই গ্যাসযুক্ত রক্ত প্রবেশ করে। একটু ইম্পর্টেন্ট টার্ম, একই গ্যাসযুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। ওকে, এবং বের হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। এখন কোশ্চেনটা কি আছে যে বেলুনের মতো অংশটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো তো, যারা আসলে রুই মাছটা পড়েছো একাডেমিক্সে অলরেডি কিন্তু জানো যে আসলে রুই মাছে বেলুনের মতো, রুই মাছ না যে কোনো মাছে বেলুনের মতো যে অংশ থাকে বায়ুপূর্ণ অংশ, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে আমরা বায়ুথলি বা পটকা, তাই না? বেলুনের মতো অংশ বলতে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে বায়ুথলি বা পটকা। কেমন? বেলুনের মতো অংশ দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে বায়ুথলি বা পটকা। ওকে, তাহলে তোমাকে কি বলছে বলো তো? এই যে বায়ুথলি বা পটকা এর সংক্ষিপ্ত বিবরণ দাও। সংক্ষিপ্ত বিবরণ দিলে অবশ্যই তোমার বায়ুথলি বা পটকা কি আঁকাইতে হবে বলো তো? ফার্স্ট অফ অল তোমার বায়ুথলি বা পটকা রুই মাছে থাকে এটা একটু বলবা। তারপরে কি বলবো বলো তো? বায়ুথলি বা পটকা চিত্রটা দিয়ে দিবা। চিত্র দেওয়ার পর 3 নম্বরে দিয়ে দিব হচ্ছে বায়ুথলি বা পটকার কাজ। ওকে, এই 3টি স্টেপ যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে হচ্ছে তুমি এই যে গ নাম্বারে 3 আউট অফ 3, হ্যাঁ 3 আউট অফ 3 তুমি পাই যাবা। ওকে, তো বর্ণনাটা তো তুমি দিতে পারবা যে বায়ুথলি বা পটকা হচ্ছে কি রুই মাছ একটা আনুষঙ্গিক শ্বসন অঙ্গ। এর ভিতরে কি কি থাকে? এর ভিতরে হচ্ছে তোমার শ্বসনে গ্যাস থাকে। কি কি গ্যাস থাকে একটু বলে দিবা। যে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন গ্যাস থাকে, তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। কেমন? তারপর হচ্ছে এগুলো বলার পরে তারপর হচ্ছে বায়ুথলি পটকার চিত্রটা। এখন যদি বায়ুথলি পটকা আমি চিত্র আঁকার চেষ্টা করি, চিত্রটা কেমন হবে? আমি বাম পাশে আঁকাচ্ছি। দেখো চিত্রটা অনেকটা এমন। এই যে এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ। কেমন? বায়ুথলীয় পটকা হচ্ছে 2টা প্রকোষ্ঠ বিস্তৃত একটা পটকা। কেমন? 2টা প্রকোষ্ঠ বিস্তৃত একটা অংশ। ওকে, তো বায়ুথলীয় পটকা হচ্ছে 2টা প্রকোষ্ঠ বিস্তৃত একটা অংশ। এটাকে বলবো হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। কেমন? এটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, এটা প্রকোষ্ঠ, আর এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ওকে, সম্মুখ প্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ।
আচ্ছা, সম্মুখ প্রকোষ্ঠটা আকারে ছোট হবে এবং পশ্চাৎ প্রকোষ্ঠটা আকারে বড় হবে। তারপরে কি দিবা, তারপরে এই যে একটা নালী থাকবে, এটাকে বলবো হচ্ছে আমরা নিউমেটিক নালী। কেমন, এটা বলবো হচ্ছে আমরা নিউমেটিক নালী। নিউমেটিক নালী এটা কার সাথে যুক্ত থাকবে বলতো? নিচে নিউমেটিক নালীটা নিচে অন্য নালীর সাথে যুক্ত থাকবে, তাই না? এটা হচ্ছে অন্য নালী, নিউমেটিক নালীটা নিচে অন্য নালীর সাথে যুক্ত থাকবে। তারপর যদি আবার চিত্রে চলে যাও, তাহলে দেখো সম্মুখ প্রকোষ্ঠ দিলাম, পশ্চাৎ প্রকোষ্ঠ দিলাম, নিউমেটিক নালী দিলাম, আর একটা পার্ট থাকবে পটকা। সেটা কি বলতো? আমরা জানি পটকার গায়ে অসংখ্য গ্যাস গ্রন্থি থাকবে, ছোট ছোট, তাই না? এরকম ছোট ছোট গ্যাস গ্রন্থি থাকবে। ওকে, যেটা কিন্তু বেসিক্যালি কৈশিক জালিকা। আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, রেটি মিরাবিলি বলে কোনো একটা জিনিস পড়ে আসছে, তাই না? এখানে কি থাকবে? এখানে কৈশিক জালিকা থাকবে। ওকে, এখান থেকে বিস্তৃত কৈশিক জালিকা থাকবে। তো এটা একটু চিহ্নিত করে দিবে কি, মানে একটু তুমি পেন্সিল দিয়ে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিয়ে দিয়ে বলবে কি এটা হচ্ছে কৈশিক জালিকা, যেটার নাম হচ্ছে রেটি মিরাবিলি। হ্যাঁ, রেটি মিরাবিলি বা রেটিয়া মিরাবিলি, যাই বলো, রেটি মিরাবিলি। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের রুই মাছের কিসের চিত্র বলো তো? বায়ুথলির একটা চিত্র। ওকে, বায়ুথলির চিত্রটা তাহলে এইভাবে দিবা যে প্রথমে তুমি অগ্র প্রকোষ্ঠ আঁকবা, পশ্চাৎ প্রকোষ্ঠ আঁকবা, একটা নিউমেটিক নালী দিয়ে দিবা, তারপর নিউমেটিক নালীটা যে অন্য নালীর সাথে যুক্ত থাকবে সেটা দিয়ে দিবা। তারপরে এখানে কিছু যে আমরা সূক্ষ্ম থাকে নালিকা থাকে, কি কি নালিকা থাকে বলতো? সূক্ষ্ম কিছু কোষিক জালিকা থাকে, যেগুলোকে আমরা রেটি মিরাবিলি, সেটা চিহ্নিত করে একটু এঁকে দিবা, তাহলে কিন্তু তোমার চিত্রটা হয়ে যাবে। তারপর প্রথমে আমরা বর্ণনা দিলাম, তারপর চিত্র দিলাম। এখন কি কাজ বলতো? এখন এই যে আমাদের বায়ুথলি বা পটকের কাজটা কি? কাজ কি আমি কিন্তু অলরেডি খ নম্বর কোশ্চেন সলভ করার সময় বলে আসছি। হ্যাঁ, আমি সম্পূর্ণটা রিপিট করতেছি না, আমি হচ্ছে একটু তোমাকে ইন জেনারেল বলছি। প্রথম কাজটা কি হবে? এটা হচ্ছে রুই মাছের শ্বসনে সাহায্য করবে। কেমন, তাহলে কি বলবো? শ্বসনে সাহায্য করবে। পরবর্তীতে আমরা বলবো হচ্ছে বায়ুথলি বা পটকা রুই মাছকে অভিযোজনক্ষম ভাসাল বা তোমার ভাসতে সাহায্য করবে, বা প্লবতা রক্ষা করতে সাহায্য করবে, দেহের চাপ নিয়ন্ত্রণ করবে, শব্দ সৃষ্টিতে সাহায্য করবে, প্রতিধ্বনি সৃষ্টিতে সাহায্য করবে। ওকে, এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে রুই মাছ বা পটকার কাজ। তো এই তিনটি স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে মোটামুটি তুমি কিন্তু কি ফুল মার্কসই পেয়ে যাবে। বুঝতে পেরেছি? তো এটা ছিল আমাদের একটা টাইপের কোশ্চেন, যে রুই মাছের বায়ুথলি বা পটকা নিয়ে কোশ্চেন আসলে কি কি বলবো? প্রথম পটকার একটু বর্ণনা দিয়ে কি কি গ্যাস থাকে এক্সেট্রা বলে, পরবর্তীতে পটকা একটা চিত্র দিয়ে দিব, চিত্র দেওয়ার পর তারপরে পরবর্তীতে আমরা বায়ুথলি বা পটকার একটা কাজগুলো আমরা পয়েন্ট আকারে উল্লেখ করে দিলে আমাদের কিন্তু ফুল মার্কস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা টাইপের কোশ্চেন। আমি আগেই বলে নিয়েছিলাম যে আমরা বেসিক্যালি টাইপের বেসিসে সলভ করবো। কেমন? আচ্ছা, ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার? ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে ঘ নম্বর কোশ্চেনটা, উদ্দীপকের আলোকে রুই মাছের ভেনাস হৃৎপিণ্ডের নামকরণ। আচ্ছা, তো আগের কোশ্চেনটা ক্লিয়ার হলে আমি পরবর্তী ঘ নম্বর কোশ্চেন দেয়। দেখো এখানে কি বলছে, যে যে রুই মাছে হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে কি থাকে? একই গ্যাসযুক্ত রক্ত প্রবেশ করে এবং বের হয়ে যায়। ওকে, তারপরে বলছে যে উদ্দীপকের আলোকে ভেনাস হার্ট, বা রুই মাছের আসলে ভেনাস হার্ট নিয়ে জানতে চাইছে। কেমন, যে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলার কারণ, বা ভেনাস হার্ট যে বললাম, এটাতে আমরা নামকরণ করলাম, এর সার্থকতা কতটুকু? ওকে, এটা চাইছে তোমার। আচ্ছা, তো এটা নিয়ে আমি কিন্তু অলরেডি যখন এই সলভ করছি তখন কিন্তু অলরেডি বলে আসছিলাম, তাই না? যারা তখন ছিলে তখন তারা কিন্তু অলরেডি জানো। আচ্ছা, তো যদি আমরা আবার রুই মাছ একটা হৃৎপিণ্ড আঁকানোর চেষ্টা করি, যে ধরো আমরা রুই মাছ একটা হৃৎপিণ্ড আঁকতেছি, আবার আঁকি, সমস্যা নেই। ওকে, এটা যদি একটা রুই মাছের হৃৎপিণ্ড হয়, তাহলে হৃৎপিণ্ড যদি একটা স্ট্রাকচার অনেকটা এমন, তাই না? আমরা জানি যে রুই মাছের হৃৎপিণ্ড অনেকটা এমন হয়ে থাকে। ওকে, রুই মাছের হৃৎপিণ্ড, যাই হোক অতটাও ভালো হলো না, বাট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে আবার এইদিকে দুই পাশে চলে যাবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে রুই মাছ একটা আমাদের বেসিক হৃৎপিণ্ড। ওকে, তো হৃৎপিণ্ডে আমরা জানি কি কি প্রকোষ্ঠ থাকে বলতো? আমি যদি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর কথা যদি একটু বলি, এই যে এটা, তাই না? এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে সাইনাস ভেনাসাস। আমি আবার কাছে দেখো হৃৎপিণ্ড, কিন্তু এরপরে আর বলবো না হৃৎপিণ্ড নিয়ে। যারা হৃৎপিণ্ডের পার্টটুকু নিয়ে কনফিউশন থাকে তারা একটু ভালো করে খেয়াল করিও। সাইনাস ভেনাসাস। ওকে, আর এটাকে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে যকৃৎ নালী, তাই না? এগুলো হচ্ছে যকৃৎ শিরা। ওকে, যকৃৎ শিরা। তো যকৃৎ শিরার মাধ্যমে রক্তগুলো সাইনাস ভেনাসাসে আসার পরে কোথায় যাবে? এই যে এটা, এই প্রকোষ্ঠের নাম কি? অ্যাট্রিয়াম। এই প্রকোষ্ঠকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়াম। পরবর্তীতে এই অ্যাট্রিয়ামের পরবর্তীতে রক্ত যাবে হচ্ছে ভেন্ট্রিকলে। কেমন? অ্যাট্রিয়াম পরে যাবে হচ্ছে ভেন্ট্রিকলে পরবর্তীতে রক্ত যাবে হচ্ছে বালবাস আর্টারিওসাসে। ওকে, বালবাস আর্টারিওসাস। দেখো আমি কিন্তু হৃৎপিণ্ডের চিত্রটা বারবার করে দেখাচ্ছি, কেন? কারণ হৃৎপিণ্ডের চিত্রটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, স্পেশালি হৃৎপিণ্ডের কার্যপদ্ধতি বা গঠনটা বোঝা, রুই মাছের হৃৎপিণ্ডের কার্যপদ্ধতিটা বোঝা। ওকে, বালবাস আর্টারিওসাস।
পরবর্তীতে বালবাস আর্টেরিওসাসের পরের পার্টটা কি, এই পার্টটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, তাই না? ভেন্ট্রাল অ্যাওর্টা, ওকে, ভেন্ট্রাল অ্যাওর্টা, অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যে শাখা, প্রথম শাখাটা কি বলবো আমরা বলতো, এটাকে বলবো যে প্রথম যে দুই পাশে শাখা গেল না, এটাকে বলবো হচ্ছে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, ওকে, অন্তর্বাহী, প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। অবশ্যই তোমরা কিন্তু এই যে এইটা কি বলে এটাকে, তোমরা অবশ্যই লেভেলিংটা কিন্তু অবশ্যই এক সাইডে করবো, অবশ্যই ডান সাইডে করবো। আমি আমার বোঝানোর সুবিধাতে বাম ডান দুটো মিলিয়ে করতেছি, ওকে। তাহলে আমরা এটাকে বলবো প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝার পরে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের মেইন কোশ্চেন, অর্থাৎ আমাদের কোশ্চেনটা ছিল রুই মাছের হৃৎপিণ্ড কেন ভেনাস হার্ট বলা হয়, ওকে। আচ্ছা, ভেনাস হার্ট দেওয়ার যুক্তি কথাটি দেখো, রুই মাছের প্রথমে আমরা কি আঁকেছি, যকৃৎ শিরা, তাই না? অর্থাৎ রুই মাছের আমরা জানি রুই মাছের যকৃৎ শিরা থেকে রক্ত আসবে। কেন আসবে যকৃৎ শিরা থেকে রক্ত? কারণ আমরা জানি রুই মাছে কেমন কেমন থাকে, একটা পোর্টাল তন্ত্র থাকে, তাই না? রুই মাছ হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে, ওকে, হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে রুই মাছে হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। তো হেপাটিক পোর্টাল তন্ত্র মানে হচ্ছে রুই মাছের রক্তটা তার যকৃৎ দিয়ে অতিক্রম করে, ওকে। তো হেপাটিক পোর্টাল তন্ত্র থেকে রক্তটা যকৃৎ শিরার মাধ্যমে যে রুই মাছের সাইনাস ভেনাসাস উপপ্রকোষ্ঠে যাবে, সাইনাস ভেনাসাস থেকে রক্ত যাবে হচ্ছে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে যাবে হচ্ছে ভালভাস আর্টেরিওসাসে, ভালভাস আর্টেরিওসাস থেকে যাবে হচ্ছে রক্তটা ভেন্ট্রাল অ্যাওর্টাতে, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে প্রথম দিকে চলে যাবে কি একটা ব্রাঞ্চ হবে দুই পাশে, তাই না? এটাকে বলবো হচ্ছে আমরা এই যে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। দেখো তো প্রথমে ফার্স্ট অফ অল এটা হচ্ছে অন্তর্বাহী, মানে কি ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। কার ভিতর নিয়ে যাচ্ছে? যেহেতু এটার নাম হচ্ছে ব্রঙ্কিয়াল ধমনী, দ্যাটস এটা বুঝতেছি কি এটা হচ্ছে ফুলকায় রক্তটা নিয়ে যাচ্ছে। এটা কোথায় নিয়ে যাচ্ছে রক্তটা? ফুলকায় নিয়ে যাচ্ছে রক্তটা। আচ্ছা, ফুলকায় যেহেতু রক্তটা নিয়ে যাচ্ছে, এখন আমাকে বলো যে ভাইয়া কারা কোন রক্তগুলা, এখন আমাকে বলো যেহেতু রক্তটা ফুলকায় যাচ্ছে, তাহলে বলতো ফুলকায় কেমন রক্ত যাবে, ফুলকায় কেমন রক্ত যাবে? যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের ফুলকা বা ফুসফুস যাদের শ্বসন অঙ্গ রয়েছে, তাদের ফুলকায় বলা ফুসফুসে বলা বা শ্বসন অঙ্গে কেমন রক্তটা যায়? শ্বসন অঙ্গে অবশ্যই অবশ্যই কেমন রক্ত যাবে বলো তো? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে, তাই না? ফুলকা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যাবে। কেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে? কারণ কি আমাদের শ্বসনের উদ্দেশ্যটা কি? কার্বন ডাইঅক্সাইডটাকে কি করা? দেহের বাইরে বের করে দেওয়া, তাই না? কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বের করে দেওয়া হচ্ছে আমাদের শ্বসনের উদ্দেশ্য। তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম যে আমাদের রুই মাছের সারা দেহের যত রক্ত আছে সেগুলো হেপাটিক পোর্টাল তন্ত্র থেকে যকৃৎ শিরা হয়ে সাইনাস ভেনাসাস, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপরে ভালভাস আর্টেরিওসাস, তারপরে ভেন্ট্রাল অ্যাওর্টায় যাবে, তারপরে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে দুটো ফুলকায় যাবে। এখন ফুলকায় কেন রক্ত যাবে বা ফুলকায় কেমন রক্ত যায়, এটার কোশ্চেন কি হবে? এটার আনসার কি? এটা আনসার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে। তাহলে তুমি দেখো তো ফুলকায় যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেওয়ার জন্য আর অক্সিজেন কি ইনক্লুড করার জন্য। যেহেতু ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে, দ্যাটস হোয়াই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয়, রুই মাছের হৃৎপিণ্ড বলা হচ্ছে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। কেমন? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। এখন কেন ভাই ভেনাস হার্ট বললাম? কারণ কি আমাদের ইন জেনারেল কেসে কি হয়, ভেইন দিয়ে বা শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্রবাহিত হয়, রুই মাছের হৃৎপিণ্ড দিয়েও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্রবাহিত হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা রুই মাছের হৃৎপিণ্ডকে বলতেছি ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। বুঝাতে পেরেছি? আশা করি বুঝে গেছো, কেমন? ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেনটা কি আছে, তাহলে পরবর্তী কোশ্চেনটা অর্থাৎ আমাদের পরবর্তী সিকিউর দিকে যদি আমরা যাই তাহলে পাবো, দেখো। আচ্ছা, পরবর্তী সিকিউরে কি রয়েছে যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত একটা মাছ আছে, আচ্ছা, যার দেহ কেমন? যার দেহে এমন একটি অঙ্গ রয়েছে, ওকে, কেমন অঙ্গ রয়েছে? যা পানিতে পানিতে দেহের ভারসাম্য, আচ্ছা, এই যে দেখো ভারসাম্য কথাটা আমি চিহ্নিত করলাম, পরবর্তীতে শ্বসনের ভূমিকা রাখে। আচ্ছা, এছাড়াও এর রক্ত সংবহন পদ্ধতি তোমার রক্ত সংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্ন। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছি কি এমন একটা অঙ্গের কথা বলছিলাম, তাই না? উদ্দীপক অঙ্গের কথা বলছি, এখান থেকে একটা কোশ্চেন চলে আসছে, উদ্দীপকগুলোকিত অঙ্গটির গঠন ব্যাখ্যা কর। দেখো তো উদ্দীপকগুলোকিত কোন অঙ্গ রয়েছে? অঙ্গ এমন একটা অঙ্গ রয়েছে যেটা কি করতে পারে? ভারসাম্য আর শ্বসনে সাহায্য করে। এখন আমাকে বলো ভাই যে মাছের, আমরা তো বুঝতেছি এমন একটি মাছ, পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত এমন একটি মাছ বলতে আমরা বুঝতেছি কি মাছ এটা ভাই? এটা হচ্ছে রুই মাছ, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো যে রুই মাছের এমন কোন অঙ্গ রয়েছে যেটা ভারসাম্য আর শ্বসনে সাহায্য করে? এক কথা অ্যান্সার কি হবে? ভারসাম্য এবং শ্বসনে সাহায্য করে হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা, রুই মাছের বায়ুথলি বা পটকা, তাই না? তাহলে রুই মাছের শ্বসনে সাহায্য করবে ঠিক রুই মাছের বায়ুথলি বা পটকা। বুঝতে পারছি? বুঝতে পারছি?
আচ্ছা, তাহলে বলছে যে উদ্দীপকগুলো কিন্তু অঙ্গটি গঠন ব্যাখ্যা করো। দেখো যারা এই প্রিভিয়াসলি একটু দেখেছো এর যে তোমার ইয়ের আগে আমি হয়তো সম্ভবত আচ্ছা যাই হোক চিত্রটা আমরা মুছে দিছি না, এই যে আগের সিকিউটা যখন যারা দেখেছো তারা জানো আমি বায়ুথলি বা পটকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখানে, তাই না? এই যে পার্ট টুতে আমি বায়ুথলি বা পটকার গঠন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। ওকে, যে একদম বিস্তারিত আলোচনা করেছি। তো যারা এই স্টেজে এসে ভিডিওটা দেখতেছো তারা আশা করি এটা বুঝে গেছো বায়ুথলি বা পটকার গঠনটা কি কি থাকবে। যে থাকবে হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ থাকবে, তারপর হচ্ছে তোমার এখানে পশ্চাৎ প্রকোষ্ঠ থাকবে তার, তাই না? তার কি থাকবে ভাইয়া? তার হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ থাকবে, পরবর্তী থাকবে হচ্ছে তার পশ্চাৎ প্রকোষ্ঠ, তাছাড়া কি থাকবে? তার একটা নিউমেটিক নালী থাকবে, তারপরে থাকবে হচ্ছে একটা অন্য নালীর সাথে যুক্ত থাকবে নিউমেটিক নালী দিয়ে, তারপর থাকবে তার রেটেম মিরাবিলিয়া থাকবে, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তাহলে বায়ুথলি বা পটকার গঠন তোমরা আগের থেকে অর্থাৎ এই পাশ থেকে তোমরা অলরেডি বুঝে আসছো, তাই এখানে আমি দ্বিতীয়বার রিপিট করছি না। আচ্ছা, তাহলে এটা কি বলবো এটা? তাহলে এটা হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে পূর্ববর্তী সিকিউ। হ্যাঁ, পূর্ববর্তী সিকিউ। ওই যে তোমাদের বইতে লেখা থাকে না যে তোমরা পূর্ববর্তী অধ্যায় জেনে আসছো, হ্যাঁ, তাহলে পূর্ববর্তী সিকিউতে এটা আনসারটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা, বইতে কি লেখা থাকে যে বলে দেয় যে তোমরা এই বিষয়টা তোমরা পূর্ববর্তী তোমার ইয়েতে জেনে আসছো। ওকে, মানে পূর্ববর্তী ক্লাসে জেনে আসছো, পূর্ববর্তী শ্রেণীতে জেনে আসছো। আর পূর্ববর্তী শ্রেণীতে যখন তুমি বইটা খোলো তখন দেখবে যে এখানে বলা থাকবে যে এই বিষয়টা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। তো যাই হোক, জাস্ট কিডিং। ওকে, পরবর্তী এই লাইনটা দেখি যে পরবর্তী কোশ্চেনটা, উদ্দীপকের শেষের লাইনটি যথার্থতা মূল্যায়ন করো। শেষের লাইন বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? এতে শেষের লাইন বলতে বোঝাচ্ছে যে যে রুই মাছের রক্ত সংবহন পদ্ধতি কেমন তোমার রক্ত সংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর। আচ্ছা, অর্থাৎ অর্থাৎ কি বলতে বলছো তোমাকে বলো তো? অর্থাৎ মানুষের রক্ত সংবহন অর্থাৎ তোমার হচ্ছে মানুষের রক্ত সংবহন পদ্ধতি, রক্ত সংবহন ভার্সেস রুই মাছের রক্ত সংবহন, তাই না? রুই মাছের রক্ত সংবহন। ওকে, রুই মাছের রক্ত সংবহন পদ্ধতি, রক্ত সংবহন নিয়ে তোমাকে আলোচনা করতে হবে, কেমন? আচ্ছা, তো মানুষের রক্ত সংবহন ভার্সেস রুই মাছের রক্ত সংবহনের যেহেতু আলোচনা করতে হবে, তাহলে তুমি কিভাবে আলোচনা করতে পারো বলো তো? ফার্স্ট স্টেজটা কি দিবা? যে প্রথমে দিবা যে মানুষের তোমার হচ্ছে হৃৎপিণ্ডের গঠনটা দিবা, তাই না? যে মানুষের হৃৎপিণ্ড কেমন? মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠী, তার ভিতরে থাকবে হচ্ছে 2টা অ্যাট্রিয়াম, 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড, তার মধ্যে 2টা থাকবে হচ্ছে অ্যাট্রিয়াম, 2টা থাকবে হচ্ছে ভেন্ট্রিকল। আর রুই মাছের রক্ত সংবহনে কি হবে? প্রথম হৃৎপিণ্ডের গঠনটা কেমন হবে? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠী, তাই না? একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। তারপর কি আছে? মানুষের তোমার রক্ত সংবহন পদ্ধতি কেমন? এটা হচ্ছে দ্বিচক্রীয় রক্ত সংবহন পদ্ধতি, তাই না? দ্বিচক্রীয় রক্ত সংবহন পদ্ধতি। রুই মাছে কেমন? রুই মাছ হচ্ছে এক চক্রীয় রক্ত সংবহন পদ্ধতি। ওকে, রুই মাছ হচ্ছে এক চক্রীয় রক্ত সংবহন পদ্ধতি। তারপরে মানুষের তাহলে দ্বিচক্রীয় পদ্ধতিতে কি কি যাবে বলতো? দেহের ভিতর দিয়ে কি কি রক্ত যাবে? অবশ্যই কার্বন, মানে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হবে, আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হবে। আর রুই মাছের ক্ষেত্রে কি কি প্রবাহিত হবে বলতো? রুই মাছের রক্ত সংবহনে কেবলমাত্র কার্বন অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হবে। ওকে, তারপরে কি বলবো বলতো? মানুষের রক্তের ক্ষেত্রে কি হবে? মানুষের রক্তের ক্ষেত্রে তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর অক্সিজেন দুইটাই প্রবাহিত হবে, আর রুই মাছ হবে এক চক্র রক্ত সংবহন। তারপরে মানুষের ক্ষেত্রে কেমন কি থাকবে? মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাপাটিক পোর্টাল তন্ত্র থাকবে, কেমন? মানুষের ক্ষেত্রে কি থাকবে? হ্যাপাটিক পোর্টাল থাকবে। ওকে, হ্যাপাটিক পোর্টাল, এটা যখন আমি রক্ত সংবহন পড়াবো তখন তোমাদের বিস্তারিত পড়িয়ে দিব। আর যারা তোমরা 24 ব্যাচ আছো তারা তো অলরেডি জানো যে মানুষের ক্ষেত্রে কি থাকবে? হ্যাপাটিক পোর্টাল তন্ত্র থাকবে। ওকে, হ্যাপাটিক পোর্টাল তন্ত্র থাকবে। আর রুই মাছের ক্ষেত্রে কি থাকবে বলতো? রুই মাছের ক্ষেত্রে হ্যাপাটিক পোর্টালের পাশাপাশি হ্যাপাটিক ও রেনাল উভয় পোর্টাল তন্ত্র থাকবে, তাই না? হেপাটিক ও রেনাল উভয় পোর্টাল তন্ত্র থাকবে। ওকে, তো এগুলো ছিল আমাদের আসলে মানুষের হৃৎপিণ্ড আর হচ্ছে তোমার রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স। ওকে, মানুষের হৃৎপিণ্ড আর রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স। আচ্ছা, তারপর হচ্ছে তোমার দেখো মানুষের ক্ষেত্রে কি আছে? মানুষের ক্ষেত্রে হচ্ছে তোমার যে হৃৎপিণ্ডে যদি রক্ত সংবহনের হৃৎপিণ্ডের কয়টা থাকে, কি কি কপাটিকা থাকে, এগুলো কপাটিকাগুলো একটু নাম উল্লেখ করে দিতে পারো যে মানুষের হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কেমন, আর রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কেমন, এক্সেট্রা এক্সেট্রা একটু যদি বলে দাও তাহলে কিন্তু মোটামুটি তোমার আনসার হয়ে যাবে। অর্থাৎ তোমার হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে তোমার দিতে হবে আর কি, যে তোমার মানে মানুষের হৃৎপিণ্ড আর রুই মাছের হৃৎপিণ্ডের মাঝখানে যে তোমার যে পার্থক্য সূচক যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা তোমার দিয়ে দিলে কিন্তু মানুষের হৃৎপিণ্ড আর হচ্ছে তোমার যে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্যটা কি হয়ে যাবে? পার্থক্যটা বা রক্ত সংবহন পদ্ধতি আলোচনা হয়ে যাবে। তাছাড়া আরেকটা কি পার্ট আছে বলতো? মানুষের হৃৎপিণ্ডে কি কোনো উপপ্রকোষ্ঠ আছে? কোনো উপপ্রকোষ্ঠ নেই। মানুষের হৃৎপিণ্ডে কোনো উপপ্রকোষ্ঠ কি নেই, কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে কি আছে? উপপ্রকোষ্ঠ আছে। বলতো রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠগুলোর নাম কি? রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠগুলোর নাম কি? উপপ্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে উপপ্রকোষ্ঠ অবশ্যই আছে। কি কি বলতো উপপ্রকোষ্ঠ আছে?
ওই যে একটাকে বলতেছিলাম আমরা যে সাইনাস ভেনাসাস, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। কেমন? তো এইগুলো নিলে মোটামুটি হচ্ছে তোমার এই যে গ নাম্বারের কোশ্চেনটা হয়ে যাবে, অর্থাৎ যে মানুষের রক্ত সংবহন পদ্ধতি রুইমাছের রক্ত সংবহন পদ্ধতি আলাদা, সেটা কিন্তু ব্যাখ্যাটা হয়ে যাবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা একটু যাই, দেখো সিকিউ 3 নাম্বারটা, যে মিজান সাহেব কি করলেন, তার ছেলে রায়ানকে নিয়ে রুই মাছ কিনতে গেলেন। ভালো কথা। গিয়ে মাছের কানকোর নিচে অবস্থিত ব্রাশের মতো অঙ্গ, ওকে ফাইন, ব্রাশের মতো অঙ্গ, একটু খেয়াল করিও কথাগুলো, ব্রাশের মতো অঙ্গ দেখালেন। তারপর তিনি বললেন মাছের এই অঙ্গটির সাহায্যে এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, ওকে ফাইন। বাড়ি ফেরার পথে তার ছেলেকে বললেন আমাদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের ফলে মাছের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, ওকে ফাইন, তাই ভবিষ্যতে এ জাতীয় মাছ পাওয়া দুষ্প্রাপ্য হবে। ওকে, তো আমরা এখান থেকে কি কি বুঝলাম? ফার্স্ট অফ অল এটা হচ্ছে রুই মাছের সিকিউ, এটা আমরা বুঝে গেছি, রুই মাছ দিব বুঝে গেছি। আচ্ছা, কেন? কারণ এখানে সবসময় বলাই আছে। তারপর বলছে কানকোর নিচে ব্রাশের মতো অঙ্গ। এখন আমাকে বলো তো ভাই, কানকোর নিচে ব্রাশের মতো কোন অঙ্গ থাকে? বলো তো, কানকোর নিচে ব্রাশের মতো কোন অঙ্গ থাকে? আমরা জানি যে কানকোর নিচে ব্রাশের মতো যে অঙ্গ থাকে সেটার নাম হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে আমরা ফুলকা, তাই না? সেটাকে আমরা বলে হচ্ছে ফুলকা। ওকে, আচ্ছা, তারপরে এই ফুলকার সাহায্যে এক ধরনের শারীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনা করে। ফুলকার সাহায্যে রুই মাছে কোন শারীরবৃত্তীয় ক্রিয়াটা হয় বলো তো, বা কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা পরিচালনা করে? ফুলকার সাহায্যে রুই মাছ শ্বসন পরিচালনা করে, তাই না? শ্বসন পরিচালনা করে। আচ্ছা, তাহলে আমরা শ্বসন পাইলাম, ফুলকা পাইলাম। তারপরে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। আচ্ছা, রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা? হালদা নদী, এক্সেট্রা, আমরা জানি, এগুলো নিয়ে যাচ্ছি না। তো কোশ্চেনটা যদি দেখি আমরা, উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি, ওকে, অঙ্গটি অর্থাৎ কোনটা? অঙ্গ হচ্ছে ফুলকা, যেভাবে শারীরবৃত্তীয় প্রক্রিয়া পরিচালনা করে তা ব্যাখ্যা করো। ওকে, তো দেখো এখানে কিন্তু তোমার ফুলকার কোনো গঠন চায় নাই। ফার্স্ট অফ অল এখানে কিন্তু তোমার ফুলকার কোনো গঠন চায় নাই। তাহলে তুমি কি দিবা? তুমি ফুলকার গঠন যদিও চায় নাই, তারপর তুমি চাইলে একটু ফুলকার চিত্র আঁকাই দিতে পারো, যেহেতু ফুলকার কথা বলছে, তাহলে তুমি জাস্ট একটা একটা হোলো ব্রাঙ্ক বা একটা পূর্ণ ফুলকার চিত্র আঁকাই দিবা এইভাবে, একদম সিম্পল, যত সিম্পল ভাবে আঁকানো যায় আর কি। হ্যাঁ, একদম সিম্পল ভাবে আঁকাই দিবা, যে কি কি থাকবে ফুলকার পার্ট, একদম সিম্পল ভাবে আঁকাই দিয়ে তারপরে হচ্ছে ব্যাখ্যাটা দিবা। ওকে, যখন তুমি ফুলকার চিত্রটা আঁকাই ফেলবো, তার মানে তোমার ব্যাখ্যা দেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। কিভাবে ব্যাখ্যা দিবা বলো তো? আচ্ছা, রুই মাছের, আমরা জানি যে রুই মাছের শ্বসনের শারীরবৃত্ত যদি জানি বলতে চাই, তাহলে বলতে হবে যে রুই মাছ তোমার মুখের মাধ্যমে, তার মুখের মাধ্যমে কি নিবে? মুখের মাধ্যমে হচ্ছে সে তার দেহের তোমার মুখ গহ্বর ভিতরে সে প্রবাহমান পানি থেকে পানি টেনে নিবে। পানি টেনে নেওয়ার পরে সে পানিটা কোথায় যাবে? তার মুখ গহ্বরে যাবে। মুখ গহ্বরে কি থেকে দুই পাশে ফুলকা লাগানো থাকবে কানকোর ভিতরে, তাই না? তো পানিটা ফুলকার যখন ফুলকার সংস্পর্শে আসবে, তখন এই ফুলকা ল্যামেলিতে অবস্থিত কিছু ফুলকা ফিলামেন্ট থাকবে, তাই না? এখানে যে ফুলকা ফিলামেন্ট থাকে, ফুলকা ফিলামেন্ট, সেই ফুলকা ফিলামেন্টের মাধ্যমে কি হবে? ফুলকা ফিলামেন্টে, ওকে, ফুলকা ফিলামেন্টে কি হবে? ফুলকা ফিলামেন্টে হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হবে। কি প্রক্রিয়া বলো তো? ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ায় যে রুই মাছের দেহের ভিতরে অক্সিজেনটা ঢুকবে পানি থেকে, আর কার্বন ডাইঅক্সাইডটা বের হবে। এখন তুমি বলো ভাই অক্সিজেন তো এখানে তো রুই মাছ পানির ভিতরে আছে, তাহলে পানির ভিতরে কিভাবে অক্সিজেন পাবে বলো তো? পানির ভিতরে কোন একটা মাছ কিভাবে অক্সিজেন পায় বা কই থেকে পায়? যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট অর্থাৎ পরিবেশ রসায়ন পড়ছে তারা হয়তো জানো যে পানিতে কি থাকে? পানিতে ডিও থাকে। ডিও বলে একটা টার্ম থাকে, তাই না? ডিও, হোয়াট ডু মিন বাই ডিও? ডিও মানে হচ্ছে ডিজলভস অক্সিজেন, তাই না? ডিজলভড অক্সিজেন থেকে, ওকে, পানিতে ডিজলভড অক্সিজেন বলে কিছু একটা থাকে। ওকে, অর্থাৎ পানিতে কিছু পরিমাণে অক্সিজেন ভৌত দ্রবণ রূপে বা ভৌত রূপে, একদম অক্সিজেন অনুরূপে বা পরমাণু রূপে তোমার পানিতে দ্রবীভূত থাকে। সেই দ্রবীভূত অক্সিজেনটা যখন এই যে যখন পানির সাথে কি হবে? এই ফুলকার ভিতরে প্রবাহিত হবে, যখন প্রবাহিত হবে তখন কি হবে? যে ফুলকা ফিলামেন্টের কারণে কি হবে? অক্সিজেনটা এই যে পানি থেকে তোমার ফুলকার ভিতরে প্রবেশ করবে। ফুলকার ভিতরে কি থাকবে? কোষিক জালিকা থাকবে, সেই কোষিক জালিকা প্রবেশের মাধ্যমে তার রক্তে প্রবেশ করবে, এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড কি হবে? তোমার কোষিক জালিকা থেকে ফুলকার মাধ্যমে সেই পানিতে আবার ব্যাক করবে। ওকে, পানিতে ব্যাক করবে। এইভাবে তোমার রুই মাছটা সে অক্সিজেন সমৃদ্ধ মানে রক্তটাকে সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ছিল, সেটাকে সে কার্বন ডাইঅক্সাইডে বের করতে অক্সিজেন সমৃদ্ধ করে নিয়ে পুনরায় তার দেহে ব্যবহারের জন্য ফেরত নিয়ে যাবে। কেমন? তো এটা ছিল মোটামুটি রুই মাছের শ্বসনের শারীরবৃত্তীয় ক্রিয়া। বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি যে কি বলছে, যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের কারণে কি হচ্ছে? মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বিনষ্ট হচ্ছে। আচ্ছা,
তো এই প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বিনষ্ট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত দাও। তো এটা হচ্ছে তোমরা জানো যে ওই ঘ নাম্বারের কিছু কোশ্চেন এমন থাকে না যে একটা পরিস্থিতির কথা বললো, এর সাপেক্ষে তোমার মতামত দাও বা তুমি এটা কিভাবে প্রিভেন্ট করবা, কেমন? তো এই টাইপের কোশ্চেন চেষ্টা করবা যে একটু তোমার হচ্ছে মানে প্রথমে একটু বর্ণনা দিবা যে আমি জানি রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হচ্ছে কি, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হচ্ছে তোমার হালদা নদী। ওকে, হালদা নদী। বাট হালদা নদী কি হচ্ছে ক্রমাগত দূষণের শিকার হচ্ছে। একদিক হচ্ছে তোমার যে লঞ্চ স্টিমারের যে তোমার পোড়া তেল যায় মিশতেছে নদীতে, তারপর হচ্ছে কি যে আশেপাশে যে তোমার আশেপাশে শহর এলাকার যদি বর্জ্য পদার্থ যেগুলো সেগুলো এসে মিশতেছে। তারপরে আরো কি হচ্ছে যে তোমার দেখো ড্রেনেজের মাধ্যমে ড্রেনেজ থেকে ময়লা এসে মিশতেছে, কেমন? তাছাড়া হচ্ছে আশেপাশে ফসলের জমিতে যে কীটনাশক প্রয়োগ করা হয় সেই কীটনাশকটা বৃষ্টি পানির মধ্যে ধুয়ে এসে নদীতে মিশতেছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কারণে আলটিমেটলি তোমার যে হালদা নদী, রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র অর্থাৎ হালদা নদীটা দূষিত হচ্ছে। ওকে, হালদা নদী দূষিত হচ্ছে। তো হালদা নদী যেহেতু দূষিত হচ্ছে তাহলে কি করতে হবে? হালদা নদী দূষণ হলে কি হবে? আলটিমেটলি এই যে রুই মাছের প্রাকৃতিক প্রজননের ক্ষেত্র হচ্ছে একমাত্র হালদা নদী, দ্যাটস ওয়াই হালদা নদীতে কি হবে? প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রটা নষ্ট হওয়ার ফলে রুই মাছের কি তাদের যে প্রজাতিটা হুমকির মুখে পড়বে। কেমন কেমন প্রজাতিটা? মানে প্রাকৃতিক প্রজাতিটা যেটা যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে যেটা আমরা ইয়ে থেকে পাই সেটা হচ্ছে হুমকির মুখে পড়বে। দ্যাটস ওয়াই এটা প্রিভেন্টে কি কি পদক্ষেপ তুমি গ্রহণ করবে সেটা নিয়ে তোমার মতামত চেয়েছে। তো এখানে তুমি আসলে এখানে পয়েন্ট আকারে আনসার দেবো। অবশ্যই কিভাবে দেবো আনসারগুলো? পয়েন্ট আকারে দেবো। কেমন? পয়েন্ট আকারে দিবা, পয়েন্ট আকারে লিখবা। আচ্ছা, কি কি পয়েন্ট হতে পারে আমি তোমাকে 7-8টা পয়েন্টের কথা বলি। যে ফার্স্ট অফ অল তোমাকে রুই মাছের এই যে প্রজনন ক্ষেত্রটা একটু সংরক্ষণ করতে হবে, কেমন? তারপর দেখো রুই মাছের হচ্ছে যে তুমি যদি যে রুই মাছ ডিম পারবে, ডিম পারার আগে কি থাকে রুই মাছের তোমার যে মা মাছ যেটা তার পেটে ডিম থাকে, তুমি কি করলো যে ডিম সহ মা মাছটাকে ধরে ফেললা, তাহলে কি হলো? সে কি ডিমটাকে পারতে পারবে না। তাহলে রুই মাছের ফার্স্ট অফ অল যে তোমাকে রুই মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে, অর্থাৎ তোমার এই যে আশেপাশ থেকে যে তোমার দূষণটা হচ্ছে দূষণটা কমাইতে হবে। দেন হচ্ছে মা মাছকে তোমার ধরা বন্ধ করতে হবে। তারপর হচ্ছে যে আশেপাশে কলকারখানা পড়ছে যেটা কিন্তু দূষণের ভিতরে পড়তেছে সেগুলো আসলে প্রিভেন্ট করতে হবে। তারপর হচ্ছে তোমার যে এই যে জমি থেকে যে কীটনাশকটা ধুয়ে আসতেছে সেটা যাতে নদীতে এসে না মিশতে পারে সেটা প্রিভেন্ট করতে হবে, তাই না? তাছাড়া হচ্ছে তোমার যে কিছু তোমার নীতি নির্ধারকেরা কিছু আইন প্রণয়ন করে সেটাকে প্রিভেন্ট করতে পারে। তারপর হচ্ছে তুমি চাইলে হচ্ছে লিফলেট বিতরণ করতে পারো জনসচেতনতা সৃষ্টির জন্য। তাছাড়া হচ্ছে তোমার যে অর্থাৎ এগুলোই মোটামুটি যে তুমি বেসিক্যালি হালদা নদীর তুমি যদি পরিবেশটাকে তোমার সিকিউর করতে পারো, যে একটা সুস্থ পরিবেশ যদি তুমি হালদা নদীতে সিকিউর করতে পারো তাহলে আলটিমেটলি কিন্তু কি হবে? হালদা নদীর যে মাছের যে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সেটা বিনষ্ট হবে না। দ্যাটস ওয়াই কি হবে না? প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বিনষ্ট না হলে রুই মাছের প্রতি বছর প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া যাবে। দ্যাটস ওয়াই এটা বিলুপ্তির পথে যাবে না বা এটা হচ্ছে তোমার রেয়ার হয়ে যাবে না বা পাওয়াটা দুষ্প্রাপ্য হবে না। আশা করি বুঝতে পেরেছি। এগুলোই মোটামুটি এই ঘ নাম্বার আনসারের জন্য এগুলো হচ্ছে পয়েন্ট আকারে তুমি যে ব্যাখ্যা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে, কেমন? তো দেখো আমরা মোটামুটি তিনটে সিকিউ সলভ করলাম। তার মধ্যে দেখো তো এখানে কি কি ছিল, কি কি অঙ্গ ছিল, আমরা যদি আমি একটু রিভিউ করি, দেখো আমরা এই তিনটে সিকিউর ভিতরে কি কি অঙ্গ পাইলাম। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে পাইছি হচ্ছে একটা হচ্ছে অঙ্গ পাইছি, কোনটা? একটা হচ্ছে ফুলকা পেয়েছি, কেমন? ফুলকা নিয়ে পড়েছি আমরা। 2 নম্বরে আমরা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে পড়েছি, কেমন? হৃৎপিণ্ড নিয়ে পড়েছি। 3 নম্বরে হচ্ছে রুই মাছ হচ্ছে বায়ুথলি বা পটকা নিয়ে পড়েছি। ওকে, বায়ুথলি বা পটকা নিয়ে পড়েছি, বায়ুথলি নিয়ে পড়েছি। তারপরে হচ্ছে রুই মাছের বায়ুথলি নিয়ে পড়াবো, রুই মাছ হচ্ছে প্রাকৃতিক প্রজনন নিয়ে পড়েছি, কেমন? প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নিয়ে পড়েছি। ওকে, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নিয়ে পড়েছি, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নিয়ে পড়া হয়েছে আমাদের। ওকে, তো আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম যে এই অধ্যায় থেকে যতগুলো সিকিউ আসুক না কেন এই যে 3-4টে টাইপের ভিতর থেকে আসবে। ওকে, তার মানে তোমার সিকিউর জন্য অর্থাৎ আমি যদি গ নাম্বার এবং ঘ নাম্বারের ক্ষেত্রে বলি, গ এবং ঘ মানে তোমার যেটা আসলে উদ্দীপক থেকে আসে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু মোটামুটি এই 4টে টপিকের ভিতর থেকে আরেকটা টপিক ইনক্লুড করতে পারো এখানে, যে হচ্ছে রুই মাছের শ্বসন পদ্ধতি, যেটা আসলে বেসিক্যালি এই যে তোমার ইয়ে থেকে কিন্তু হ্যাঁ এই যে তোমার ফুলকার সাথে কিন্তু রিলেটেড, কেমন? এই 5টা টপিক যদি তুমি মোটামুটি তোমার আইডিয়া থাকে বা 5টা টপিক নিয়ে আইডিয়া থাকে এবং তুমি যদি কোশ্চেনটা ধরতে পারো, আইডিয়া জিনিস মনে রাখবো রুই মাছের কোশ্চেন ধরাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, কেমন? এই 5টা টপিক যদি পারো আর রুই মাছের কোশ্চেনটা ধরতে পারো তাহলে তুমি আশা করা যায় যে তুমি এই গ নাম্বার বা ঘ নাম্বার তো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন নিয়ে কোনো প্যারা খাবে না। তাছাড়াও তো আমি ক্লাসের শুরুতে যে ক নাম্বারের কোশ্চেনগুলো যে সলভ করে দিয়েছিলাম, হ্যাঁ ক নাম্বারে যে কোশ্চেনগুলো সলভ করিয়েছি, খ নাম্বারে যে কোশ্চেনগুলো সলভ করেছি, এগুলো যদি তুমি সলভ করো তাহলে তুমি ধরতে পারো যে রুই মাছ থেকে যদি তোমার একটা সিকিউ আসে তোমার মেইন পরীক্ষা, একটা সিকিউ যদি আসে এই একটা সিকিউ তো তুমি কি 10-এ 10 পাওয়া সম্ভব কিংবা 10-এ 9 তুমি পেতে পারো, কেমন?
10 9 পা খুব কঠিন একটা ব্যাপার হবে না। তাছাড়া যারা গত ক্লাসে আমাদের এই যে রুই মাছের যে এমসিকিউ যে পার্টটা ছিল সেটা নিয়ে যারা সেই পার্টটা যারা দেখেছো, আশা করি তোমার রুই মাছের এমসিকিউ নিয়েও তেমন কোনো সমস্যা থাকার কথা না। কেমন, আশা করি বুঝতে পেরেছি। তো যাই হোক, আজকের ক্লাসটা তাও দীর্ঘায়িত হলো, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো যারা ক্লাসটা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা হচ্ছে আমাদের টুরুলস একাডেমি যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে লাইভ হচ্ছে, পাশাপাশি এটা গ্রুপেও লাইভ হচ্ছে। তো তোমরা প্রতিদিন যারা ক্লাসগুলো করতে চাও, অর্থাৎ ওয়ান শট সিকিউ অ্যান্ড এমসিকিউ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমরা এই যে ওয়ান শট সিকিউ এমসিকিউ ক্লাসগুলো টুরুলস একাডেমি যে গ্রুপটা রয়েছে সেখানে পেয়ে যাবা। এখান থেকে টুরুলস একাডেমি ফেসবুক পেজ যেটা আছে ফেসবুক পেজ থেকে পাবা, ফেসবুক পেজে পাবা। তাছাড়া তুমি পেয়ে যাবো হচ্ছে টুরুলস একাডেমি যে গ্রুপটা রয়েছে, টুরুলস একাডেমি যে গ্রুপ সেটা পাবা। তারপর হচ্ছে টুরুলস একাডেমি ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেখানে পাবা। কেমন, টুলস একাডেমি ইউটিউব চ্যানেলে পাবো। তো অবশ্যই টুলস একাডেমি যে ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে তোমরা জয়েন না করে থাকলে জয়েন করে নিবা। তাছাড়া তোমাদের যদি যে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে পারো, বা আমাদের যে সবচেয়ে ভালো হয় হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করলে হচ্ছে আমি পোস্টটা দেখা মাত্র সেটা সমস্যাটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ছিল আমাদের অষ্টম ক্লাস, হ্যাঁ, আমাদের ওয়ান শট সিকিউ আর এমসিকিউ সিরিজের ওয়ান শট সিকিউ এমসিকিউ এর ওয়ান শট সিকিউ অ্যান্ড এমসিকিউ এর অষ্টম ক্লাস, সিকিউ এমসিকিউ এর অষ্টম ক্লাস আজকে ছিল 8 ক্লাস, অষ্টম ক্লাস ছিল। তো আমরা বেসিক্যালি যেহেতু এসএসসি 24 এবং 25 ব্যাচের জন্য কোর্সটা পরিচালনা করতেছি বেসিক্যালি, তো তাহলে তাদের যেহেতু শর্ট সিলেবাসে হচ্ছে তোমার 14টা চ্যাপ্টার আছে টোটাল বায়োলজিতে, তো আমরা চেষ্টা করবো 14টা চ্যাপ্টার 28টা ক্লাসের ভিতরে শেষ করা। যদিও আমাদের 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ তোমার প্রাণী পরিচয় নিয়ে আজকে নিয়ে 6টা ক্লাস হলো। তো তাহলে হচ্ছে আমরা মোটামুটি ভাবতে পারো যে তোমার মোটামুটি 30টার মতো ক্লাস হবে। 30টা ক্লাস যদি তোমরা মোটামুটি করতে পারো তাহলে আশা করি তোমার বায়োলজিতে তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না তোমাকে, স্পেশালি বায়োলজিতে তোমাকে এ প্লাস কেউ আটকাতে পারবে না। কেন? কারণ আমরা অবশ্যই এইভাবেই সিকিউ হোক আর এমসিকিউ হোক সেটা আমরা এইভাবেই কিন্তু সলভ করতেছি, যাতে তোমার যে কোনোভাবে মার্কস কাটা না যায়। একদম যেখানে বেসিক লাগে সেখানে বেসিক দিচ্ছি, যেখানে তোমার একটু ট্রিক্স লাগে সেখানে ট্রিক্স দিয়ে, যেখানে একটু ন্যামোনিক্স লাগে সেখানে ন্যামোনিক্স দিয়ে আমরা কিন্তু এই সিকোয়েন্সগুলো সলভ করতেছি। তো আশা করি যদি তোমরা এই ক্লাসগুলো রেগুলার করো, এবং আশা করবো করবা, যারা এখন করতেছো বা যারা এখন রেকর্ডেডটা দেখতেছো ইউটিউবে, তাদেরকে বলবো যে ক্লাসগুলো একটু রেগুলারলি করিও, বা ক্লাসের আপডেটগুলো একটু সময় একটু জানা থাকিও, তাহলে তুমি তোমার এসএসসি লাইফে যে একটা ভীতি, অর্থাৎ যে তোমার এসএসসি পরীক্ষার জন্য একটা ভীতি কাজ করে বায়োলজিতে, সে ভীতিটা কিন্তু আসলে থাকবে না। কেমন? তো সর্বপ্রতি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না। আর তোমরা জানো আমরা হচ্ছে এসএসসি 26-এর জন্য এসএসসি 26 ব্যাচের জন্য একটা হচ্ছে একাডেমিক বায়োলজি একটা কোর্স চালাচ্ছি, মানে লঞ্চ করবো আর কি, আগামীকাল থেকে সম্ভবত ক্লাস হবে। তো একাডেমিক বায়োলজি যে কোর্সটা রয়েছে একাডেমিক বায়োলজি, সেটা হচ্ছে একদম জিরো থেকে শুরু করা হবে। কেমন? একদম জিরো থেকে শুরু করা হবে, একদম জিরো থেকে, হ্যাঁ, জিরো থেকে শুরু করব। তো এই কোর্সে যারা এসএসসি 26 ব্যাচে আছে তারা অবশ্যই জয়েন করবা। কেমন? অবশ্যই জয়েন করবা, বা পরবর্তী যারা দেখবা তারা অবশ্যই কোর্সটা করবা। কারণ হচ্ছে এটাতে বেসিক্যালি হচ্ছে আমি চেষ্টা করব একদম যে বায়োলজি যে তোমার ভিতটা লাগে, একদম প্রত্যেকটা টার্মিনোলজি থেকে শুরু করে প্রত্যেকটা লজিক্যাল এক্সপ্লেনেশন বলো, বা যে কোনো যত ধরনের তোমার থিওরি বা ইনফরমেশন প্রয়োজন পড়ে তোমার এই বায়োলজিটা পড়তে, ইন্টারমিডিয়েট বায়োলজিটা পড়তে, সবগুলোকে আমরা A to Z একদম ধীরে ধীরে কভার করার চেষ্টা করবো। কেমন? তো সর্বপ্রতি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। তো ততদিন পর্যন্ত সব ধরনের শুভকামনা রইলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকাল হবে। তো আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইলো। যারা ক্লাস করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ভাইয়ের জন্য দোয়া করবা। ওকে, তো কারো কোনো সমস্যা নেই আশা করি। তো যেহেতু সমস্যা নেই, তো ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।